বৃষ্টির পরে। লেখিকা নুসাইবা ইসলাম। রান্নায় একটু মরিচ বেশি দেওয়ায় মেহুলকে রান্নাঘরের মধ্যেই চড় লাগায় শিকদার বাড়ির বড় বউ। গালে হাত দিয়ে ছলছল চোখে ফুপির দিকে তাকিয়ে আছে মেহুল। এক খাওয়া অপ্পরে খাদ্য হন নাই তিনি, গরম তরকারি থেকে খুন্তি উঠিয়ে এলোপাথারি মেহুলের পিঠে মারতে থাকেন তিনি। মেহুল কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে ফুপি, আর এমন হবে না, এভাবে আমাকে মেরো না, আমি ব্যথা পাচ্ছি। মেহুল, চুপ হারাম জাদি, আমার বাড়িতে বসে গোগ্রাসে গিলছিস আর অন্য ধ্বংস করছিস। আজকে এত বছর পর আমার ছেলে আসবে, তার জন্য এইটুকু রান্নার মধ্যে এত মরিচ চেলে দিলি। আমার ছেলে ঝাল খেতে পারে না, জানিস না তুই? ফুপি, আমার ভুল হয়ে গেছে ফুপি, আর হবে না। মেহুল, ফুপি কান্না করতে করতে বলল মেহুল, এ আর বেশি কিছু না, এর থেকে বেশি মার সে খায়। পান থেকে চুন খসলেই তাকে তার ফুপি মারে। মেহুলের বাবা মাও মেহুলকে কিছু বলে না। মেহুল যে তাদের মেয়ে এটা সে মানে না। ফুপির কথায় ঘর গুছাতে চলে গেল সে। এই বয়সে সে যা যা দেখেছে হয়তো কেউ তা দেখে নাই। নিজের বাবা মা যখন পরের মতো আচরণ করে তা বলে বোঝানোর মতো না। বাসার সামনে হইচই অনেক, কারণ বাড়ির আদরের ছেলে আয়াত আয়াস শিকদার লন্ডন থেকে ফিরে এসেছে। কিন্তু আনন্দ নেই মেহুলের। এই লোকটার জন্যই তো তার জীবন এত কষ্টের। এই লোকের জন্যই তো তাকে এই বাড়ির লোকগুলো দেখতে পারে না। মেহুলের বাবা মাও অনেক হ্যাপি, আর একমাত্র ভাইপো আসছে এতদূর থেকে। এক কোণে এতিমের মতো দাঁড়িয়ে আছে মেহুল পরিবার থাকতেও আজ সে এতিম। বাড়ির সামনে দাঁড়িয়ে এসে থামলো গাড়ি থেকে খুব সুদর্শন একটি ছেলে বেরিয়ে আসে, দেখতে একদম গল্পের নায়কদের মতো। ব্লু জিন্স, ব্ল্যাক শার্ট, হাতে দামি ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো সিল্কি আর স্ট্রেট, কপালে উপর পড়ে আছে। এ আর কেউ নয়, আয়াত। আয়াস শিকদার গাড়ির পিছনের দরজা খুলে হাত বাড়িয়ে দিল, আয়াতের হাত ধরে নেমে আসলো এক মেয়ে। দেখতে অনেক সুন্দর, ব্ল্যাক জিন্স, হোয়াইট থ্রুট টপস, চুল ছুটি করা, চোখে চশমা, পায়ে হাই হিলস। বাড়ির সবাই মেয়েটিকে দেখে অবাক হয়ে আছে। তারা জানতো না আয়াত এত সাথে কেউ আসবে। আয়াত এবার সবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল, কি সুন্দর তার হাসি, এই হাসির জন্য সবাই পাগল থাকবে। আয়াতের পাশে মেয়েটাকে দেখে বাড়ির কাজের মেয়ে রোকসানা মেহুলকে ফিসফিস করে বলল, দেখছেন নিয়াফা, মায়েদের কানা লাগে কতবার চমসা দা লাগাই রাখছে। রোকসানা। রোকসানার কথায় মেহুল ফিক করে হেসে দেয়, পরক্ষণে মুখে হাত চেপে দাঁড়িয়ে যায়। কারো হাসির শব্দে আয়াত ওই দিকে তাকায়, আয়াতকে অনুসরণ করে সবাই তাকায় মেহুলের দিকে। সবার চাহনি দেখে মেহুল ভয় পেয়ে যায়। কেউ হয়তো চায় না যে মেহুল এখানে থাকুক, তাই সে বাড়ির ভিতর চলে যায়। মা, এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড জেনিফার। আমরা একসাথে পড়াশোনা করেছি বুঝছো, ওর বিড়ি দেখার শখ হয়েছে তাই নিয়ে আসলাম। আয়াত, একদম ভালো করেছিস বাবা, আসো মা, ভিতরে আসো। ফুপি। আয়াত আর জেনিফারকে নিয়ে সবাই ভিতরে গিয়ে ড্রয়িং রুমে বসে। এই মেহুল শরবত আর নাস্তাগুলো দিয়ে যা, ছেলেটা আমার অনেকটা পথ এসেছে। ফুপি। আসছি ফুপি আমি। মেহুল। মেহুলের গলার আওয়াজে স্থির হয়ে গেল আয়াতের নেত্রযুগল। চোখগুলো পিপাসিত মনে হচ্ছে কাউকে দেখার জন্য। মেহুল তখন নাস্তা এনে টেবিলে রেখে চলে যাচ্ছিল, তখন জেনিফার জিজ্ঞেস করল, হু ইজ শি আয়াত? কে এটা আয়াত? জেনিফার। শি ইজ মাই কাজিন জেনিফার, সে আমার কাজিন জেনিফার। আয়াত, বাট লুক এট হার কন্ডিশন, শি লুক লাইক আ মেড। তুমি ওর অবস্থা দেখো, একজন কাজের মেয়ের মতো। জেনিফার। জেনিফারের কথায় অপমানে মেহুলের চোখ দিয়ে পানি পড়ছিল। অচেনা একজন মেয়ে তাকে এভাবে অপমান করছে, অথচ বাড়ির লোকদের কিচ্ছু যায় আসে না। দেখে মনে হচ্ছে সবাই ওর কথায় মজা পাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে মেহুল রান্নাঘরে চলে যায়। মেহুল চলে যাওয়াতে জেনিফারের ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি লক্ষ্য করা গেল। ইচ্ছে করেই সে মেহুলকে অপমান করছিল বোঝা যায়। ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর টকিং টু মাচ? হাউ ডে ইউ জেনি? তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি কথা বলছো? তোমার সাহস কিভাবে হয় জেনি? আয়াত। আয়াতের মৃদু ধমক আর রাগী গলায় বলা কথাতে কেঁপে ওঠে জেনিফার।
বাড়ির সবাই এবার আয়াতকে বোঝাচ্ছ এর মধ্যে মেহুলের মা বলে, আয়াত বাবা তুমি শুধু শুধু জেনিকে ধমকাচ্ছ, মেয়েটার কি দোষ? ও আজ নতুন আসছে, সে কি কাউকে চিনি? আর মেহুল এভাবে কাজের মেয়েদের মতো পোশাক আশাক পরে ঘুরলে অন্য কেউ কি ভাববে বলো? মেহুলের মা, ঠিকই বলছে মায়া। মায়া তুমি জেনিফারকে নিয়ে যাও মীরার রুমে, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিক। আয়াত তুমিও তোমার রুমে যাও। ফুপি। মায়া বেগম জেনিফারকে নিয়ে চলে গেলেন, আয়াত তো নিজের রুমে চলে গেল। সব কথা রান্নাঘর থেকে মেহুল শুনছে, তার মা তাকে ছাড়া দুনিয়ার সবাইকে কত ভালোবাসে। আজকে আসা জেনিফারকে শুধু আয়াত ধমক দেওয়ায় কি সুন্দর জেনিফারকে বাঁচিয়ে দিল। অথচ ফুপি আর বাবা যখন আমাকে মারে, মা কি সুন্দর ইগনোর করে সব। এই বাড়িতে শুধু দাদির জন্য মেহুল আছে, দাদি ছাড়া মেহুলকে কেউ ভালো জানে না। দাদি কিছুদিনের জন্য তার বাপের বাড়ি বেড়াতে যাওয়ায় আরো বেশি অত্যাচার করে ওরা। মেহুল ভেবে পায় না নিজের আপনা মা বাবা কিভাবে এমন করতে পারে। কি ব্যাপার নবাব নন্দিনীর মতো দাঁড়িয়ে কি ভাবছিস তুই? যা ওয়াশরুমে দেখ কতগুলো জামা কাপড় ভিজানো আছে, কেচে মেলে দিয়ে আসবি। আর শোন, আয়াতের থেকে একটু দূরে দূরে থাকবি তুই। ফুপি। আচ্ছা ফুপি, যাচ্ছি আমি। মেহুল। মেহুল আফা আমনে থাকেন, আমি যাই ধুয়ে মেলা দিয়ে আসমনে। রোকসানা। দরদ লাগে উতলাইয়ে পড়ে ওর জন্য তোর, যা ওর কাজ ও করতে পারবে, তুই গিয়ে দেখ জেনিফার এর কিছু লাগবে কিনা। ফুপি। ফুপি চলে যেতেই দীর্ঘশ্বাস ফেলল মেহুল, আর রোকসানা বকতে লাগল, এই বাড়ির মানুষের মন বলতে কিছু নাই। ফুলের লাহান মাইয়ারাই সারাদিন খাড়ায় আর মারে। আল্লাহ একদিনের বিচার করব। রোকসানা। রোকসু আপা এইভাবে বলে না, তারা আমার আপনজন তো। মেহুল। আর আপনজন আফা আন্নের আপন হইলে এত অত্যাভাগ করবার পারত না। রোকসানা। থাক বাদ দেন, আপনি গিয়ে দেখে আসুন, না হলে ফুপি আপনাকে বকবে। মেহুল। মেহুলের কথায় রোকসানা চলে আফসোস করতে করতে। মেহুলও চলে গেল কাপড় কাচতে। কিন্তু তারা কেউ যদি একটু দেখতে পারত। কেউ তাদের সব কথা শুনে ফেলেছে। রাগে তার চোখ লাল হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। সে ভাবে না ওই সব চলবে এই বাড়িতে, তারপর ওখান থেকে চলে আসলো। মেহুল, এই মেহুল কই তুই? তাড়াতাড়ি আমার জন্য কফি বানিয়ে দিয়ে যা। আয়াত। আয়াতের কণ্ঠে ওর মা দৌড়ে যায় আর মেহুলকে ওয়াশরুম থেকে টেনে বের করে। আমার ছেলে এতক্ষণ ধরে কফি চাচ্ছে, কানে যায়নি তোর? নবাব যদি মন কোন নাগরের কাছে থাকে তোর? বাজে ভাষা তার ফুপি তাকে বলে তা মেহুল কখনো নিতে পারে না। একজন শিক্ষিত মানুষ কিভাবে এত নোংরা ভাষা বলতে পারে? দরজা নক না করে রুমে যাওয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব ভাবি নাই। আমাকে দেখে জেনিফার রেগে গেল, কিন্তু আয়াত ভাইয়ের চোখে নির্লিপ্ততা চাহনি আমি বুঝতে পারি নাই। কারো রুমে ঢোকার আগে নক করতে হয় মেহুল, এই মেনারস কি তোমার নাই? জেনিফার। অস্পষ্ট বাংলা উচ্চারণ জেনিফারের, তবুও মনে হচ্ছে আমাকে অপমান করার বিন্দুমাত্র সুযোগ সে হাত ছাড়া করতে চায় না। আমি আমার ম্যানারস জানি আপু, কিন্তু এটা জানতাম না যে আপনি ভাইয়াকে জড়িয়ে ধরে দাঁড়াই থাকবেন। এই রকম কাজ তো আমাদের বাসায় কেউ করে না। মেহুল। শাট আপ ইউ ইডিয়েট, হাউ ডেয়ার ইউ। জেনিফার। আমার সাহস আছে নাকি নাই আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। আপনি ভুলে যাচ্ছেন আপু, আপনি এই বাড়ির মেহমান আর ভাইয়ার ফ্রেন্ড মাত্র, আর আমি এই বাড়ির নাতনি। তাই আমাকে অপমান করার অধিকার আপনার নাই। মেহুল। আমার কথায় জেনিফারের রাগ আকাশচুম্বী ধবধবে সাদা রঙের মুখশ্রী ক্রমশই রাগে লাল হচ্ছে। আয়াত, তুই এভাবে অপমান করাতে এখানে আমাকে এনেছিস, কিছু বলবি না? জেনিফার। মেহু, কফি কি ঠান্ডা করে দিবি আমাকে? ইডিয়েট, কফি দিয়ে তোর কাজে যা। আয়াত। আয়াতের বিরক্তিমাখা কণ্ঠে মেহুল চুপচাপ কফির কাপ আয়াতের হাতে দিয়ে চলে যায় নিজের কাজে। কিছু অস্পষ্ট কথা মেহুলের কানে আসলেও কারো কথা আড়ি পেতে শোনার অভ্যাস নাই, তাই দাঁড়ালো না সে। আমি অবাক হচ্ছি জেনি, এটা তোর কেমন ব্যবহার? এত রাগ কেন তোর ওর ওপর?
আমি না বললে তুই ওর কথা জানতে পারতি না, তবুও এত রাগ কোথা থেকে আসে? আমি আসার পর থেকে দেখে আসছি জেনি, তোর ব্যবহার এগেইন আমি এসব দেখলে আমার থেকে খারাপ কেউ হবে না। নেক্সট টাইম আমাকে টাচ করার দুঃসাহস ভুলেও দেখাবি না। আয়াত, এইভাবে কেন বলছিস আয়াত? উই আর ফ্রেন্ডস রাইট? দ্যান আই ক্যান হাগ ইউ। জেনিফার, ইউ আর রাইট, উই আর ফ্রেন্ডস বাট নট মোর দ্যান এনিথিং জেনি। এটা বাংলাদেশ, এখানের কালচার আলাদা, মাইন্ডেড। আয়াত, অপমানে মুখ কালো হয়ে গেল জেনি। সে আয়াতের রুম থেকে বেরিয়ে মীরার রুমে চলে গেল। মেহুল কাপড় কাচ্ছে আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবছে। পানির আওয়াজে আমি শুনতে পাই নাই যে আয়াত ভাইয়ের কফি চাচ্ছে। মেহুল, হইছে হইছে, আর নাটক করা লাগবে না। যা আমার ছেলেকে 1 কাপ কফি করে দিয়ে আয়। এটা ভাবিস না, কফি করতে গেলে সব কাজ মাফ। কফি বানানোর পর দিয়ে আসবি, দিয়ে এসে সব কাপড় কাচা শেষ করবি। ফুপি, ফুপি চলে গেল আর ভাবছি আমার জীবন এত অগোছালো কেন, কোন ছোটবেলায় কি করেছি আমার নিজেরই মনে নাই। অথচ সেই কাজের শাস্তি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। মীরা বাসায় নাই থাকলে হয়তো আমাকে সাপোর্ট করত। এই বাসায় মীরা আর দাদু ছাড়া তো কেউ আমাকে ভালোবাসে না। কফি বানিয়ে আয়াতের রুমে সোজা ঢুকে পড়লেও মেহুল, কারণ তার অনেক তাড়া ছিল। রুমে ঢুকে দেখে জেনিফার আয়াতকে জড়িয়ে ধরে রেখেছে। পরের ঘটনা তো জানাই। এসব ভাবনা বাদ দিয়ে মেহুল কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেল। প্রায় বিকেল এই টাইমে এত কাপড় কেউ কখনো ধোয় না, কিন্তু মেহুল জানে তার ফুপি তাকে খাটানোর জন্য এত কাপড় ভিজিয়েছে। ভিজা কাপড়ের ওজন বেশি হয়। বালতি ভরে কাপড় নিয়ে মেহুলের উঠতে অনেক কষ্ট হচ্ছে, তবুও উঠে সব কাপড় মেলে দিল। এ বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তবে তা ব্যবহার হয় না। কাপড় মেলা শেষে মেহুলের এখন নিচে নামার ইচ্ছে হলো না। কাটা খুলে দিল। ভিজে চুল বেঁধে রাখলে তার মাথা ব্যথা করে। চুল থেকে কাটা খোলার সাথে সাথে চুলগুলো ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে। হাট অব্দি লম্বা ঘন কালো চুল বাতাসের সাথে উড়ছে। কি সুন্দর বাতাস চারদিকে, আর মেহুল শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবছে এসব থেকে কি তার মুক্তি আছে। ভাবনায় এতই মশগুল মেহুল, কেউ যে পিছ থেকে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে তা সে টেরই পাচ্ছে না। কি ব্যাপার, এই অবেলায় ছাদে চুল ছেড়ে কাকে নিজের রূপের মায়া ফেলতে চাচ্ছিস মেহুল? আয়াত, আয়াতের কণ্ঠে ঘর থেকে বেরিয়ে আসে মেহুল। কিছুক্ষণ লাগে আয়াতের তাচ্ছিল্য মাখা কথার মানে। শান্ত কণ্ঠে যে আয়াত তাকে অপমান করছে বুঝতে পারল সে। আপনি আপনার কাজে মনোযোগ দেন ভাইয়া, আমার কাজে হস্তক্ষেপ না করলে খুশি হব। মেহুল, ভালো কথা কি ভালো লাগবে তোর? বুঝিসই তো কিভাবে ছেলেদের রূপ দেখিয়ে পাগল করতে হয়। আয়াত, আয়াতের কণ্ঠে এবার রাগের আভাস স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সামান্য ছাদে দাঁড়িয়ে থাকা অপরাধ যে তাকে এভাবে কথা শোনাচ্ছে। আয়াত, আমার ব্যাপার বুঝার আপনার প্রয়োজন নাই। আমার ভালো খারাপ বুঝার লোক আছে। মেহুল আয়াতের জবাবের অপেক্ষা না করে বালতি নিয়ে নিচে নেমে গেল। বাড়ির কেউ যদি তাকে এইখানে আয়াতের সাথে দেখে তাহলে আবার তাকে মার নয়তো বোকা খাওয়া লাগবে। মীরাকে মায়ের সাথ পাঠানোর কি কোনো প্রয়োজন ছিল মায়া? মেহুলের বাবা, আমি কি করে জানবো বলো? আমার কথার দাম কি তোমার মা দেবে? নিয়ে গেছে সাথে করে। মেহুলের মা, মেয়েটাও হয়েছে বলদ। আয়াত আসছে বাসায়, কই আয়াতের সাথে সাথে থাকবে তা না, দাদির আঁচল ধরে ঘুরবে। আয়াত একা আসেনি, সাথে করে এক বিদেশিনী নিয়ে আসছে, যে করেই হোক একে তাড়াতে হবে মায়া। মেহুলের বাবা, বুঝতে পারছি আমি, তুমি চিন্তা করো না। আসুক, আমি দেখবো, আর এই জেনিকে তাড়াতে হবে। কিন্তু মেহুলের সাথে বেশি অন্যায় করা হচ্ছে না? মেয়েটাকে তো হরাপা মারতেই থাকে। মেহুলের মা, খুনি মেয়ের প্রতি দরদ কি তোমার উদলে পড়ছে নাকি মায়া? এত ভালোবাসা থাকলে নিজে কেন কাছে টেনে নিচ্ছ না? মেহুলের বাবা, মেহুলের বাবা তাচ্ছিল্যপূর্ণ কথায় চুপ করে যায় সে। নিজের সুখের জন্য সে মেয়েটাকে বলি দিয়েছে। ভালো থাকার জন্য বর আর ননদের কথায় উঠা বসা ছাড়া আর কিছু করা নাই। রাতের রান্না চড়িয়ে দেয় মেহুল। তখন রান্নাঘরে মায়া বেগমের প্রবেশ।
মাকে দেখে মেহুল কিছু বলে না, কারণ রুহা ছাড়া তার মা তার সাথে কথা বলে না, অথচ মীরাকে সে কি আদর। মেহুল মীরাকে হিংসা করে না, কিন্তু কষ্ট লাগে। মেহুলকে সবাই একটু ভালোবাসলে তো কোনো ক্ষতি হতো না। আজকের রান্না আমি করব, তুই গিয়ে পড়তে বসো, কাল থেকে না তোর পরীক্ষা। মেহুলের মা। মায়ের কথায় অবাক পানে তাকিয়ে থাকে মেহুল। এই প্রথম তার মা তার সাত কথা বলছে, তাকে নিয়ে ভাবছেন। খুশিতে চোখের কোণে পানি জমার বাঁধল তার। হ্যাঁ, কিন্তু ফুপি দেখলে তো আমাকে বকবে। সমস্যা নাই, আমি করতে পারবো, আপনি যান। মেহুল। আমি একবার বলছি না তুই যে আপাকে আমি বলবো, আজ আমার ইচ্ছে করছে আয়াতকে রান্না করে খাওয়াতে। মেহুলের মা। মেহুল মায়ের কথা মতো রান্নাঘর থেকে বেরিয়ে চিলেকোঠার ঘুরে চলে গেল। ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে বসে মেহুল। রুমের মধ্যে ছোট একটা চৌকি, একটা পুরানো আলনা, সাইডে চেয়ার টেবিল আর ছোট্ট একটা ফ্যান। প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন কোনো সমস্যা হয় না তার। টেবিলে গিয়ে বই খুলে বসল মেহুল। রাতের আধার পেরিয়ে নতুন দিনের সূচনা হয়। টেবিল থেকে মাথা তুলে তাকায়, ঘাড়ের দিকটায় প্রচন্ড ব্যথা করছে মেহুলের। ধীরে ধীরে টেবিল থেকে মাথা তুলে সে কাল রাতে পড়তে পড়তে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। এ বাড়িতে এত সকালে কেউ ঘুম থেকে ওঠে না, মেহুল আর রোকসানা ছাড়া। কাল রাতে না খেয়ে থাকা দরুন খিদেটা মাথা ছাড়া দিয়ে উঠছে তার। কাল যে না খেয়ে আছে, এই বাড়ির লোকের এতে কিছুই হয় না, কেউ তাকে খাবারের জন্য ভুলেও ডাকে না। টেবিল থেকে উঠে আড়মোড়া ভেঙে সে নিচে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রান্নাঘরে নাস্তা বানানোর জন্য যায়। রান্নাঘরে ততক্ষণে ফুপি নাস্তা বানানো শুরু করে দিয়েছে। মেহুলকে দেখে বলে, তাড়াতাড়ি কফি বানিয়ে আয়াতের রুমে আসো, ও সকালে কফি ছাড়া চলতে পারে না। আয়াতকে কফি দিয়ে এসে লেবু মধু গরম পানিতে মিক্স করে জেনিফারকে দিবে, এটাতে যেন ভুল না হয়। নাস্তা আমি বানাচ্ছি, তুই গিয়ে এগুলো দিয়ে আয়ার শোন, আয়াতের সামনে কোনো কথা বলার চেষ্টা ভুলেও করবি না। আয়াত যে কয়দিন দেশে আছে তোর আর কোনো কাজ করার দরকার নাই, রুমে থাকবি, তোর বের হবি না বেশি, তোর খাবার রোকসানা দিয়ে আসবে। মেহুল অবাক হয়ে শুধু ফুপির কথাই শুনে যাচ্ছে। কি হচ্ছে? কালোর মা আজ আবার ফুপি, সবাই এত সুন্দরভাবে কথা বলছে। বেশি কিছু ভাবলো না, এমনিও আজ তার প্র্যাকটিস, কদিন পরই আবার ইয়ার চেঞ্জ এক্সাম শুরু হবে। কফি নিয়ে আয়াতের রুমের সামনে দাঁড়ায় মেহুল। আজ আর ভুল করলো না, সে দরজায় নক করলো। চলে আয়, নক করে ভদ্রতা দেখানো লাগবে না। আয়াত। কি করব বলুন, এখানে আবার নক না করলে মেনাসহীন ভাবা হয়। মেহুল। তেরা তেরার কথা তো ভালোই শিখেছিস রে। আর সাহস দেখে অবাক হচ্ছি শেষমেশ কি না মেহুল। এই আয়াত আয়ার শিকদার কে বাবা। আয়াত। আয়াত এক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেহুলের দিকে। মেহুল আয়াতের মনে কি চলছে তা তার চেহারা দেখে বোঝার চেষ্টা করল। কিন্তু আয়াতের ঠান্ডা মুখশ্রীতে অদ্ভুত এক ক্রূর হাসি লেগে আছে, আর আয়াতের এই হাসির মানেটা বোধগম্য হলো না মেহুলের। এই লোকের থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। আপনার সাথে এইসব আজাইরা প্যাচাল করার সময় আমার কাছে নাই, আপনার কফি নেন। মেহুল। আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না মেহুল, ভুলেও না। আয়াত আয়ার শিকদারকে আগের রূপে ফিরে যেতে বাধ্য করলে কারো জন্য ভালো হবে না। আয়াত ক্ষমা করতে জানলেও তার কাছে ক্ষমা মানে এক জিনিস, তা কি ভালো করে জানিস। আয়াত। আয়াতের ঠান্ডা মাথায় দেওয়া হুমকিতে মেহুলের ভিতর নাড়িয়ে দিল। সেই কালো দিন মনে আসলেই শরীরে রীতিমতো কাটা দিয়ে উঠছে। আয়াতকে দেখলে কেন জানি না ভয় আর রাগ দুটোই জেগে উঠে ওর মনে। আপনি জানেন আমি আপনাকে এত পরিমাণ ঘৃণা করি, তা বলার মতো না। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন আপনি। আপনার জন্য এখন আমাকে ফুপি। মেহুল। ফুপি কি এইটুকু বলে আটকাই গেলি কেন? আয়াত। ফুপি মেহুলকে বারবার বলে দিচ্ছে আয়াতের সাথে বেশি কথা বলতে না। মেহুল কি করতে বসেছিল ফুপির কাজ ভুলে বলে দিতে নিয়েছিল। যদি ভুলেও ফুপির কানে যায় আয়াত ভাই জানে মা ছেলের মধ্যে তুফানও শুরু হয়ে যাবে। আসলে এক্সাম আজ, তাই ফুপি জলদি নিচে যেতে বলছে। মেহুল। আয়াতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে দ্রুত বের হয়ে যায়। এখনো হাত পা কাঁপছে, কলিজার পানি শুকিয়ে গেছে। মেহুলের যাওয়ার দিকে তাকিয়ে আছে আয়াত। মেহুলের কথা তার বিশ্বাস হচ্ছে না।
মেহুল কিছু একটা লুকাচ্ছে, তা খুঁজে বের করতে হবে। মেহুল রান্নাঘরে গিয়ে জেনিফারের জন্য মধু লেবু দিয়ে পানির শরবত বানাচ্ছে। জেনিফারের কাছে তার একদম যেতে ইচ্ছে করে না, মেয়েটা কেমন যেন মেহুলকে দেখে অদ্ভুত ব্যবহার করে। মেহুল ভেবে পায় না এই অচেনা মেয়েটি কেন মেহুলের সাথে এমন রূঢ় ব্যবহার করে। মেহুলকে দেখলেই জেনিফারের সাদা মুখ কালো হয়ে যায়। লেবু পানি নিয়ে মিরার রুমে দরজায় টোকা দিল। কে ভিতরে আসতে পারেন? জেনিফার। এই নিন আপু, আপনার পানি ফুপি পাঠিয়েছে। মেহুল। মেহুলকে দেখে জেনিফার কি যেন ভাবল। মেহুল সেগুলো পাত্তা না দিয়ে চলে আসতে নিলে জেনিফার দরজার সামনে হাত আগলে দাঁড়ায়। মেহুলকে যেতে বাধা দেওয়ায় বিরক্তি লাগে। কি চাচ্ছে এই আজব মেয়েটা? আসো, আমার আর কিছু লাগবে কি না জিজ্ঞেস না করেই চলে যাচ্ছে স্ট্রেঞ্জ। জেনিফার। সরি আপু, আমার জিজ্ঞেস করা উচিত ছিল, বলেন কি লাগবে আপনার? মেহুল। তা দেখছো আমার জুতো ওখানে রাখা আছে, দেখো হালকা ধুলো লাগা আছে, ওইগুলো কাইন্ডলি একটু পরিষ্কার করে দিবে? জেনিফার। মেহুল এবার জেনিফারের উদ্দেশ্য বুঝতে পারছে। জেনিফার যে ইচ্ছে করে মেহুলকে ছোট করতে চাচ্ছে। মেহুল এবার জেনিফারের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। জেনিফার মেহুলের হাসি দেখে ভড়কে যায়। আসলে আপু, আমি এ বাড়ির কাজের লোক নই, বুঝছেন যে আমাকে আপনি এইভাবে বলছেন। আর এই বাড়ির কাজের লোকদের কখনো জুতো পরিষ্কার করার মতো কাজ দিয়ে অপমান করা হয় না। অবশ্য এইটা শিকদার বাড়ির শিক্ষা। আপনি উচ্ছৃঙ্খল দেশের মানুষ হয়ে এ দেশের ওয়েল এন্ড গুড এডুকেশন, বেঙ্গলি এথিক্স, রেসপেক্ট সম্পর্কে কিভাবে জানবেন? মেহুল। মেহুল খুব সুন্দরভাবে যে জেনিফারের অপমানের পাল্টা জবাব দিয়ে দিবে তা জেনি মাথাতে আনে নাই। জেনির ধারণা মতে বাঙালি মেয়েরা নরম হবে, কাউকে উল্টো কথা বলতে পারবে না। জেনি জানতো না যে এ দেশের মানুষ মনের দিক দিয়ে নরম হলেও আত্মসম্মান প্রবল, অযথা অন্যায় সহ্য করবে না। অবাক হয়ে মেহুলকে দেখে যাচ্ছে। তার ভাবনায় ছিল মেহুলকে শান্ত দেখে ভাবছে মেয়েটা বোকা, অথচ সব কথা গুছিয়ে রিটার্ন করতে পারে। জেনিফারের রাগ হচ্ছে। না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে, পরিস্থিতিকে হাতে বাইরে যেতে দেওয়া যাবে না। মেহুলের শান্তি লাগছে খুব এভাবে যে সে জেনিকে উত্তর দিয়ে আসছে, নিজেই বিশ্বাস করতে পারছে না। থাক, এবার খেয়ে নিয়ে দেন, রেডি হয়ে যেতে হবে। মেহুল নাস্তা শেষ করে কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিল কলেজ যাওয়ার জন্য। ডাইনিং এ গিয়ে ফুপিকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি ফুপি, গেলাম, দোয়া করিও। মেহুল। আয়াত টিস্যুতে হাত মুছে নেয়, খাবার শেষ না করেই উঠতে উঠতে বলে, আম্মু আমি আজ ভার্সিটিতে যাবো, স্যার ডেকেছেন মেহুল যেন আমার সাথে যায়। আর এই নিয়ে আমি আর একটা বাক্য ওয়েস্ট করতে চাই না, আই হোপ কারো সমস্যা হবে না। আয়াত। আমেনা শিকদার কিছুক্ষণ ছেলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে দুপাশে মাথা নাড়া, যাতে বোঝায় তার কোনো আপত্তি নেই। মেহুল, আজ তুই তোর আয়াত ভাই এর সাথে যা। ফুপি। আমিও যাবো আয়াত, তোমার সাথে চলো। জেনিফার। আমি কোনো সার্কাসে খেলা দেখাতে যাচ্ছি না জেনি, যে তোকে নিয়ে যাবো লাইকা জোকার। ড্রামা কম করবি। আর কাল তোর ফ্লাইট, আমি প্ল্যানে টিকিট বুক করেছি, লাগেজ গুছিয়ে রাখি, সে নিয়ে আমি রাতে কথা বলবো তোর সাথে। আয়াত। আয়াতের মুখে জেনি যাওয়ার কথা শুনে তো সবাই অবাক, তার থেকে জেনি আরো বেশি অবাক। মেহুলের বাবা এতে খুশি হয়েছে তা তার দিকে ভালোভাবে লক্ষ্য করা যায়। অবশেষে রাস্তা থেকে একটা কাটা ক্লিয়ার হতে যাচ্ছে। জানো, আমি অনেক অবাক হচ্ছি, সব থেকে বেশি অবাক হচ্ছি কেন জানো, একজনকে বিশ্বাস করেছিলাম, সে এইভাবে পিঠে ছুরি মারবে ভাবনায় আসে নাই। আয়াত। আয়াতের কথা মানে কেউ বুঝে উঠতে পারছে না। জেনিফার, তোর আব্বুর খোঁজ পাওয়া যাচ্ছে না। কাল রাতে তোকে কলে না পেয়ে জন আমাকে কল করেছে, আমি এই জন্য সব ব্যবস্থা করে রেখেছি, বিকেলে এয়ারপোর্টে দিয়ে আসবো। কি বলছিস সেসব? বাবা, জেনির আব্বুয়ের কি হয়েছে? আর ওরা পুলিশকে ইনফর্ম করুক, জেনি গিয়ে তো আর খুঁজে বের করতে পারবে না। ফুপি। আম্মু জেনির আব্বু লাগে, আর ওর আব্বুর কাছে ও প্রচুর আদরের। এই সময়ে জেনির ওখানে থাকা অনেক প্রয়োজন। আয়াত। জেনি ফ্লোরের দিকে তাকিয়ে সবার কথা চুপচাপ শুনে যাচ্ছে। ওর বাবার ঘটনাটায় ও ভয় পেয়ে গেছে, বোঝা যাচ্ছে এই কাজ কে করেছে তাও বুঝে গেছে জেনি। আয়াত, আমি ফিরে যাব, ড্যাডের কিছু হবে না তো? জেনিফার।
জেনি ফুপিয়ে কেঁদে উঠল। এটা দেখে মেহুলের মন অনেক খারাপ হলো। মেয়েটা তার বাবাকে কত ভালোবাসে, নিশ্চিত ওর বাবা ওকে প্রচন্ড ভালোবাসে। এদিকে ওর বাবা ওর সাথে কোনো কথাই বলে না, সব সময় ইগনোর করে চলে মেহুল। দু এক সময় মনে হয় লোকগুলা তার আপন কেউ নয়, এখান থেকে দূরে চলে যাবে মেহুল। জেনি, টেনশন নিস না, আঙ্কেলের কিছু হবে না, উপরে যা সব গুছিয়ে রাখিস। আর আম্মু সবার বাবা মিস্টার শিকদারের মতো হয় না, মাথায় রেখো। আর মেহুল তাড়াতাড়ি আয়, তোর না পরীক্ষা। আয়াত আয়াত এই বলে 2 সেকেন্ড ও আর অপেক্ষা করলো বা বেরিয়ে গেল। আয়াতের পিছু পিছু মেহুলও গেল। মেহুলের লেট হয়ে যাচ্ছিল, তাই সে আর কথা বলল না। আয়াত গাড়িতে গিয়ে অপেক্ষা করতে লাগলো। মেহুল পিছনের সিটের দরজা খুলে বসে পড়ে। আয়াত কথা বাড়ায় না, গাড়ি স্টার্ট করে। জেনিফার রুমে গিয়ে বারবার তার ভাই জোনকে কল দিয়ে যাচ্ছে। জোন কল রিসিভ করতেই অস্থির হয়ে জিজ্ঞেস করলো, জন, ওয়্যার ইজ ড্যাড? জোন, আব্বু কোথায়? জেনিফার, Jenny, can't you find Dad? I think my father has been kidnapped. জেনি, আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে আব্বুকে কিডন্যাপ করা হয়েছে। জোন, what are you doing? You can take care of your father. All the games are getting out of hand. তুই কি করছিলি? আব্বুর খেয়াল রাখতে পারস না? সব খেলা হাত থেকে বের হয়ে যাচ্ছে। জেনি, I'm sorry Jenny, I will try to find Dad. আমি দুঃখিত জেনি, আমি আব্বুকে খোঁজার চেষ্টা করব। জোন, No, don't you do anything today as my flight, I am coming soon. To me hitch know that who is the kidnapper. না, কিছু করা লাগবে না। আজ আমার ফ্লাইট, আমি আসছি তাড়াতাড়ি। আমার কথা শুন, আমি জেনিকে কিডন্যাপ করছে। জেনি, ওকে দেন, কাম সুন, বাই। ওকে, তাড়াতাড়ি আয়, বাই। জোন জোন ফোন কেটে দিতেই জেনি বসে ভাবে সে কিভাবে জানলো। আর কি জানতে পারছে? যেহেতু তার বাবাকে উঠায় নিচ্ছে, তার মানে অনেক কিছুই জানি। যদি সে সবকিছু সম্পর্কে জেনে যায় তাহলে জেনি কিছুতেই বাঁচাতে পারবে না। জলদি ওখানে ফিরে বসো, এর সাথে যোগাযোগ করতে হবে। এতদিনে এত পরিশ্রম কিছুতেই ফেল হতে দেওয়া যাবে না। লন্ডনের এর বিলাসবহুল কেবিন রুমে বসে আছে এক সাটর্থ ব্যক্তি আর তার পাশে বসা একজন যুবক। দুইজন কিছু বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তারা কি নিয়ে আলোচনা করছে তা অস্পষ্ট, কিন্তু কিছু কথা শোনা যাচ্ছে। তোমার বাংলাদেশ যাওয়ার সময় চলে এসেছে, চ্যাম্প। অজ্ঞাত ব্যক্তি, হ্যাঁ চাচ্চু, আমি অলরেডি টিকিট বুক করে ফেলছি। যুবক, গুড মাই সান, তাহলে কাল থেকে অনেক বড় দায়িত্ব তোমার। অজ্ঞাত ব্যক্তি, হ্যাঁ চাচ্চু, আমি চেষ্টা করব সবকিছু, সবার ষড়যন্ত্রের শিকার আমি নিষ্পাপ মেয়েটাকে পেতে দিব না। যুবক, আমার তোমার প্রতি বিশ্বাস আছে মাই সান, অল দি বেস্ট। অজ্ঞাত ব্যক্তি, লোকটির কোথায় যুবকের মুখে কিঞ্চিত পরিমাণ হাসির রেখা দেখা যায়। ছেলেটি চলে যেতেই লোকটি চশমা খুলে নিজের চোখের কোণের পানি মুছে ফেলে। আপন কিছু মানুষের বেইমানির জন্য আজ তার এই অবস্থা। কিভাবে মানুষ আপন মানুষের চেহারা নিয়ে পিঠে ছুঁড়ি চালায়। কিন্তু না, অনেক হয়েছে, এবার খেলার নিয়ম পাল্টানোর সময়, সবকিছুর হিসাব নেওয়ার সময়। তোমরা যেভাবে আমার থেকে আমার সব কেড়ে নিয়েছো, তেমনি তোমাদের আপনকেও তোমাদের কাজের হিসাব নেবে। অজ্ঞাত ব্যক্তি, বাংলাদেশ। পরীক্ষা শেষ করে বের হতে হতে মেহুলের 12টা বেজে যায়। যেই গরম ঘেমে নিয়ে একাকার অবস্থা। পরীক্ষা তার অনেক ভালো হয়েছে। তার পাশে কয়েকজন সিনিয়র আপু বলাবলি করছে একে অপরকে। জানোস আজ কলেজে কে এসেছে? আয়াত, আয়ার শিকদার, বিখ্যাত বিজনেসম্যান। হায় আল্লাহ, কি হটো, ওরে পটাইতে পারলে লাইফ সেট। সিনিয়র আপু, পটানোর ইচ্ছা বাদ দিয়ে রুনাসে এসছে প্রথম বর্ষের অক্ষের টাইপ মেয়েকে নিয়ে। আমি দেখছি ওর গাড়ি থেকে নামতে। আরেকজন সিনিয়র, কি বলিস নিমা, সত্যি এই ক্ষেত মাইয়া এত বড় বিজনেসম্যানের গাড়িতে? কিভাবে, কি মানুষের রুচি এত খারাপ কেন? রুনা,
রুনা আর লিমা আপু এবার মেহুলের দিকে আগিয়ে নানান বাজে ইঙ্গিতে কথা শোনাতে লাগলো। তাদের কথা মেহুলের অনেক খারাপ লাগছে। ছি, কি বাজে কথা বলেছে এরা। থামুন আপু, যাকে নিয়ে এসব বলছেন আদৌ জানেন সে আমার কি হয়? সে কাজিন হয়, আমার ফুফাতো ভাই লাগে। আপনারা মানুষ কি পোশাক দিয়ে জাজ করেন? করতেও পারেন, আপনাদের মতো কিছু সকল নোংরা মস্তিষ্কের মানুষ আছে যাদের চিন্তা ভাবনায় থার্ড ক্লাস। আর যাদের খেদ বলেন তারা এখানে নিজের যোগ্যতা এখানে আসে আপনাদের মতো বাপের টাকা গরম দেখাতে না, আর না আসে নিজের রূপ দেখাতে। মেহুল মেহুলের অপমান এতক্ষণ শুনছিল রুনা আর লিমা। এবার আর তাদের ধৈর্য কুলাল না। রুনা রেগে গিয়ে আকস্মিক অপর বসিয়ে দিল মেহুলের গালে। মেহুল ভাবে নিজে ওরা গায়ে তুলতে পারে। সুন্দর ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ রীতিমত দাগ পড়ে গেছে। মেহুল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, শরীর দুর্বল হওয়ায় আর গরমে সেই ধকল নিতে না পেরে নেতিয়ে পড়ছে। এতক্ষণ দূর থেকে আয়াত লক্ষ্য করছিল আয়াত যে মেহুল মেয়েগুলোর সাথে কথা বলছে ভাবছে ফ্রেন্ড। থাপ্পড় দেওয়া দেখে রাগে চোখ লাল হয়ে গেল আয়াতের। দ্রুত পায়ে হেঁটে মেহুলের কাছে গিয়ে মেহুলকে ধরল। আয়াতকে দেখে মেয়ে দুটো ঘাবড়ে গেছে। আয়াত মেহুলকে কোলে তুলে নিয়ে সাইডে এক বেঞ্চে বসালো। আয়াত মেহুলকে ওই অবস্থায় বেঞ্চে রেখে রুনা আর লিমায়ের সামনে গিয়ে দাঁড়ালো। তোমরা ওকে মেরেছ কোন সাহসে? আয়াত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল। রুনার বাবা কমিশনার হওয়ায় রুনার অনেক অহংকার। পুরো কলেজ কাঁপিয়ে চলে সে। আয়াতের সামনে ভাব নিয়ে বলে, 2 টাকা ক্ষেত মার্কা মেয়ে হয়ে সে এই রুনার সাথে তর্ক করে? কত বড় সাহস! ও জানে না আমি কার মেয়ে? আমাকে কথা শোনানো। রুনা মুখের কথা শেষ করার আগেই আয়াতের এক অপরে মাটিতে ছিটকে গিয়ে পড়ছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। রুনাও কেঁদে দিছে। আয়াতের শক্ত হাতে থাপ্পড় খেয়ে ওর শিক্ষা হয় নাই। আপনাকে দেখে নিব, আমার বাবাকে আপনি জানেন না? রুনা আয়াত এবার ফ্লোরে বসে রুনার দিকে খানিকটা ঝুঁকে থুতনিতে হাত রেখে বলে, যা পারিস করে নিস আয়াত। রুনাকে মেরে ওখানেই ফেলে আয়াত মেহুলকে কোলে নেয়, তারপর গাড়িতে নিয়ে গিয়ে বসায়। পানির বোতল থেকে পানি নিয়ে মেহুলের চোখে মুখে ছিটিয়ে দেয়। আয়াত গাড়ি চালিয়ে এক 5 তারকা হোটেলের নিচে গাড়ি পার্ক করলো। এবার আয়াত মেহুলকে ডেকে তোলার চেষ্টা করলো। মেহুল, শুনতে পাচ্ছ? এই মেহুল, উঠো, অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছ, এবার ওঠো। আয়াত আয়াতের ডাকে পিটপিট করে চোখ খুলল মেহুল। মেহুলের মাথা রীতিমতো ভার হয়ে আছে। আয়াতের ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আয়াত ওর সাথে এত ভালো ব্যবহার করছে, কি ব্যাপার? তুমি তুমি করে ডাকছে। মেহুলের কলেজের কথা মাথায় আসলো। কলেজের মধ্যে তাকে রুনা অপ্পরও মেরেছিল, এরপর তার মাথা ঘোরাচ্ছিল। পরের কিছুই মনে পড়ছে না। আয়াত ভাই, সেখানে কি হয়েছিল আর আমরা এখানেই বা কি করছি? মেহুল ঠিকমতো খাবার খাস না, আর হবে কি? প্রেশার লো হয়েছিল তোর। সিনিয়রের হাতের এক থাপ্পড় খেয়ে নাকি সে সেন্স হারায়, এর থেকে লজ্জার কি আছে? আয়াত এই আয়াত তো তাকে এখন তুই বলে ডাকছে। আগেরবার যে তুমি তুমি ডাকছে নাকি একা থাকার জন্য মনে ভ্রম হচ্ছে। হয়তো ঘোরের মধ্যে আবল তাবল দেখছে সে, না হলে আয়াত কেন তাকে তুমি ডাকবে? এইভাবে লজ্জা দিয়ে না, আসলে গরম লাগছিল এই জন্য মেবি। যাই হোক, এখানে গাড়ি থামিয়ে রেখেছেন কেন? আমরা বাসায় যাব না? মেহুল হ্যাঁ যাব, তার আগে আমার কিছু কাজ আছে, চল। এমনিও তোর জন্য অনেক লেট হয়ে গেছে আমার। আর শোন, যা বলবো চুপচাপ শুনবি, মানুষের সামনে আমাকে লজ্জায় ফেলবি না। আয়াত আমার বয়ে গেছে, আপনার কথা শুনতে আসছে রেলার সাহেব, যার কথা শোনা লাগবে। মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিল মেহুল। মুখে কিছু না বললেও সে আয়াতকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেহুলের অনেক আনিজি ফিল হচ্ছে। সে এর আগে এত বড় রেস্টুরেন্টে যায় নাই। রুনা আপুর এক চড়াই আমার এই অবস্থা, বাসায় জানলে তো আর কথা শুনাইতে ছাড়বে না কেউ আমাকে। আমাকে বসিয়ে দিয়ে সে নানা রকমের খাবার অর্ডার দিয়ে যাচ্ছে।
এত এত খাবার অর্ডার দেওয়ার পর একটা কফি অর্ডার দিল আর আমি হা করে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি যে আয়াত ভাইয়ের মধ্যে কি ঢুকলো, অল্প খাওয়া ব্যক্তি আজ গাদা গাদা খাবার অর্ডার দিল। আমার ভাবনার মধ্যে ওয়েটার এসে টেবিলে খাবার এনে সাজাচ্ছে একের পর এক আইটেম। সব খাবার দিয়ে যাবার পর যখন কফি দিয়ে গেল, আয়াত ভাই কফির কাপ হাতে নিয়ে ফুফিয়ে সিপ দিচ্ছে। আমার খাবারের দিকে এভাবে হা করে তাকিয়ে না থেকে ওখান থেকে খাবার বেড়ে খাওয়া শুরু করে দিই। আয়াত আমি আয়াত ভাইয়ের খাবার লক্ষ্য করছিলাম, এটা যে ভাইয়াও লক্ষ্য করছে কে জানতো। এই লোক যে সবসময় লজ্জায় ফেলবে তাকে। মেহুল তো এত গরম কফি আয়াত কিভাবে খাচ্ছে তা দেখছিল। বাহিরে কেন আজ খাওয়া লাগবে, এমনি দেরি হয়ে যাচ্ছে, ফুপি বকবে ভাইয়া। মেহুল মা বকবে কি না সে আমি দেখে নিব, আর রেস্টুরেন্টে আসলে যে কাঁটা চামচ দিয়ে খেতে হবে এমন নিয়ম নাই, হাত আছে না তো তা ব্যবহার করে খেতে পারছিস না। আয়াত আপনি কিভাবে জানলেন যে আমি কাঁটা চামচ দিয়ে খেতে পারি না, তাই এভাবে বসে আছি। মেহুল মেহুল আশ্চর্য হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াত কিভাবে এত কিছুর খেয়াল রাখে, মেহুলের মনের মধ্যে একরাশ মুগ্ধতা ছেয়ে যাচ্ছে। আয়াত নিজের জন্য খাবার বরে অন্য প্লেটে মেহুলকে বেড়ে দিল। আয়াত হাত দিয়ে মেখেই খাওয়া শুরু করলো। মেহুল সেটা লক্ষ্য করে নিজেও খাওয়া শুরু করে দিল। মেহুলের প্রচন্ড খিদে পেয়েছিল, আয়াত কতদিন পর কি ওকে এভাবে বসিয়ে খাওয়াচ্ছে। মেহুলকে যত বলল আয়াতকে পছন্দ করে না, আয়াতের এই ছোট ছোট কেয়ার রাখে মুগ্ধ করে। ফুপি এসব জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, এসব ভাবনা মেহুলকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের সমস্যার কথা সবসময় নিজেকে মুখ খুলে বলতে হয়, না হলে অন্য কেউ কিভাবে জানবে নিজের কি চাই। নিজের জিনিসের প্রতি অধিকার ছাড়তে নাই, জোর করে আদায় করে নিতে হয়। নিজেকে সব পরিস্থিতিতে মোকাবিলার জন্য প্রস্তুত করে নিতে হয়। আয়াত আমি সব রকম পরিস্থিতিতে নিজেকে খুব ভালোভাবে সামলাতে পারি, আজকে এমন হবে মনে হয় নাই। মেহুল এরপর আর কোনো কথা হলো না, সে নিজের মতো খাচ্ছে, আমিও আমার মতো খেলাম। খাওয়া দাওয়া শেষে বিল পে করে বেরিয়ে যাই আমরা ওখান থেকে। এরপর সে আমাকে নিয়ে শপিং মলের দিকে ঢুকলো, ভাবলাম হয়তো জেনিফার আপু চলে যাবে, তার জন্য কেনাকাটা করতে আসছে, তাই আর কিছু জিজ্ঞাসা করলাম না। আয়াত ভাই নিজের মতো কেনাকাটা করছে। এমন না যে আমাকে কেউ জামা কাপড় দেয় না, দাদি আমাকে প্রতি ঈদে দেয়, সে বা এই বয়সে টাকা কোথায় পাবে। আমি নিজেও কিছু চাই না, লজ্জা করে এমনি নাকি তাদের ঘাড়ে বসে অন্য ধ্বংস করছি এই ভেবে আমাকে পড়াচ্ছে এই জের। নিজের পায়ে দাঁড়াবো, এরপর নিজের সব ইচ্ছে পূর্ণ করবো, কারো কাছ থেকে নিয়ে নয়। আয়াত ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, আমার টেনশন হচ্ছে বাসায় গেলে ফুপির রিয়েকশন কি হবে আমি ভাবতে পারছি না। আমাকে আয়াত ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলা হয়েছে। ফুপাও বাসায় নাই, আর থাকলেও যে দুই বাপ ছেলের মধ্যে যে সাবনেলের সম্পর্ক তা তো জানি। আয়ান ভাইয়া আর আয়াত ভাইয়া যে কেন বাসায় বেশি থাকে না আর বাবা মায়ের সাথে এত দূরত্ব বুঝতেই পারলাম না। বাসায় ফিরে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আমরা প্রবেশ করতেই সবার অগ্নিদৃষ্টি আমার উপর পড়ল। ভয়ে হাত পা কাঁপতে লাগলো আমার। এত লেট হলো কেন, আর তোরা একসাথে কি করিস? ফুপি মেহুল তুই যা, রুমে গিয়েছে ফ্রেশ হয়ে নে, আমি বলছি সব। আয়াত আমি ভয়ে ফুপির দিকে তাকাচ্ছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। দেখি বাবা আমার দিকে তাকিয়ে আছে রাগী চোখে। এই মেয়ে, এই দুপুরে তোমার ক্লাস এত সময় কই ছিল, নাকি সুযোগ পেয়ে আয়াতকে ফাঁসাতে চাচ্ছ? বাবা নিজের বাবা কি কখনো নিজের মেয়েকে এত অপমানমূলক কথা বলতে পারে? বাবার মুখে এইসব বাক্য শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ফুপিও দেখি রাগে ফুঁসছে, কিন্তু মুখে কিছু বলছে না, হয়তো আয়াত ভাই আছে দেখে। আয়াত ভাইয়ের চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনার মেয়ে লাগিয়ে আমি তবুও কখনো মেয়ের আদর ভালোবাসা আপনার থেকে পাই নাই। বাবার কোনো দায়িত্ব ও আপনি পালন করেন নাই। আচ্ছা এসব ছাড়েন, নিজের মেয়েকে কোন বাবা এসব অশোভন কথা বলতে পারে? মেয়ে নাই বা মানতে পারেন, তবে এগুলা কোনো শিক্ষিত মানুষের কথা বাবা ছি। মেহুল
তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি। বেদ্যপ মেয়ে, মুখে মুখে তর্ক। বাবা, বাবা আমাকে মারতে নিলে আয়াত ভাই সেই হাত ধরে ফেলে। বাবা অবাক হয়ে তাকিয়ে আছে আয়াতের দিকে। আপনার সাহস দেখে তো আমি আরো বেশি অবাক হচ্ছি মিশিক। আয়াত, আয়াত ও তোমার মামা তার সাথে এসব কি ব্যবহার? ফুপি, আরে আপু, এটা তো আয়াতের দোষ না, ওই মেয়ের কাজ সাজিয়ে ব্রেন ওয়াশ করছে। বাবা, শাট আপ মিস্টার শেখ, ডোন্ট ই সে আ ওয়ার্ড এগেইনস্ট মেহুল। আমাকে রাগাইলে আপনার জন্য ভালো হবে না বলে দিলাম। আর আপনার কোনো লজ্জা নাই? মিশেক বড় বোনের শ্বশুর বাড়িতে বেহায়ার মতো বসে বসে অন্ন ধ্বংস করছেন। আপনার আবার লজ্জা শরম, সে যাই হোক, আপনি মায়ের ভাই হতে পারেন, তবে এ বাড়ির কেউই না। আর আমাদের পারিবারিক বিষয়ে কথা বলার অধিকার আপনার নাই। আয়াত, ফুপি এবার আমার দিকে এগিয়ে আসলে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে টেবিলের কোণের উপর পড়ে যাই আমি। আয়াত ভাই দ্রুত আমাকে টেনে তুলেন। আমার দিকে তাকাতেই দেখেন টেবিলের কোণ কপালে ঢুকে অনেকটা কেটে যায়। কেটে যাওয়ার স্থান থেকে রক্ত বের হচ্ছে। হাত দিয়ে কপাল চেপে ধরলেন তিনি আর মায়ের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করলেন। আমাকে টেনে সোফায় বসালেন। আম্মু দ্রুত গিয়ে ফার্স্ট এড বক্স এনে দিলে আয়াত ভাই যত্ন সহকারে আমার মাথা ব্যান্ডেজ করে দিলেন। প্রচন্ড ব্যথা, আমি দাঁতে দাঁত চেপে সহ্য করছি, লজ্জায় কারো দিকে তাকাতে পারছি না। আয়াত ভাই ড্রয়িং রুমে সবকিছু ভাঙচুর করা শুরু করলো। সবাই আয়াত ভাইয়ের এরূপ কর্মকাণ্ডে অবাক হয়ে আছেন। পকেট থেকে গান বের করে বাবার মাথায় চেপে ধরলেন। আটকে উঠলাম আমি, সাথে মা আর ফুপিও। মিসেস শিকদার, আপনি যেভাবে আমার মেহুলিকে আঘাত করলেন, এবার সেভাবে আপনার প্রিয় ভাইকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিই। আয়াত, কি বলছেন আপনি? আয়াত, ছেড়ে দিন আব্বুকে, এমন কেন করছেন? মেহুল, আয়াত, বাবা মামা লাগে তোমার, ছেড়ে দেও ওনাকে। আম্মু, আপনি একটা কথাও বলবেন না? সব থেকে বড় অপরাধী আপনি। আমি বাড়ি থেকে যাওয়ার আগে আর এসে অবধি বারবার বলছি, কেউ আমার ভালোবাসার গায়ে একটা টোকা দিলে তাকে আমি জাহান্নাম দেখিয়ে আনবো। এবার সে আর যেই হোক, তাই আয়াত আয়ার শিকদার দেখবে না। চিনেন না আমাকে? আমার কাছে অপরাধীদের একটাই শাস্তি, আর তা হলো মৃত্যু। আয়াত, আয়াতের এই ভয়ঙ্কর রূপ সবার অবগত, কিন্তু কিছু কারণে সে এতদিন ভালোই ছিল, কিন্তু আবার তার এই রূপ দেখে ফুপির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আয়াত ভাই কল দিয়ে কাকে যেন তাড়াতাড়ি আসতে বলল। সবাইকে সোফায় বসিয়ে রেখেছেন আয়াত ভাই। আর সিঙ্গেল সোফায় বসে গানের মাথা দিয়ে নিজের কপালে ঘষছে। কি চলছে তার মাথায় কেউ জানে না। কিছুক্ষণ পরে একজন উকিল আসলো ড্রয়িং রুমে, আয়াতের হাতে কিছু কাগজপত্র দিল। আয়াত আমার দিকে কাগজ আর কলম এগিয়ে দিল। আমি বেশি কথা বলা পছন্দ করি না, কোনো কথা না বলে এখানে সাইন করবি তুই। আর সাইন করতে 1 মিনিট লেট হলে এইখানে সব বুলেট মি শেখের মাথায় যাবে। আয়াত, আমি চুপচাপ সাইন করে দিলাম। আমার সাইন হতে সেও সাইন করে ফেলল। কিসের কাগজ তা কেউ জানি না। ফুপি, আম্মু আর আব্বুকে দিয়ে সাইন করেই কাগজগুলো এবার উকিলের হাতে ফিরিয়ে দিল। কংগ্রেস মিস্টার শিকদার, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। উকিল, উকিল সাহেবের কথায় বজ্রপাত হলো ড্রয়িং রুমে। সবাই অবাক হয়ে বসে আছে। আমার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? আয়াতের মুখে রহস্যময় এক হাসি লেগে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। সবার মাথায় হাত। ফুপি মাথায় হাত রেখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তার মাথায় কি চলছে তা একদম বোঝা যাচ্ছে না। আমার আব্বুর আগে ফুঁসে আম্মু ঠান্ডা করার চেষ্টা করছে। আম্মুর মতিগতি বোঝা বড় দায়। আয়াত ভাইয়া সোফায় পা তুলে বসে আছে। বিয়ের 5-6 ঘন্টাখানিক আগে এর মধ্যে জেনিফারের সাথে আয়াত ভাইয়ের এক দফা ঝগড়া পড়ে জেনিফার তাকে শাসিয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। এরা টর্চার করতো, যার ফলে আমি কখনো কাউকে কিছু বলি নাই। আর আজ না চাইতেও এমন এক মানুষের সাথে বাধা পড়ে গেলাম যাকে আমি ভালোবাসার সত্ত্বেও ঘৃণা করি। জীবন কখন কোথায় মোড় নেয় বলা অনেক মুশকিল। রোকসু আপা, জলদি খাবার সার্ভ করেন, আমরা অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে এসে খেয়ে ঘুমাতে যাব। আয়াত, হ ভাইজান, আমি খাবার গরম দিতেছি, আমনের আহেন। রক্সু আপা,
মেহুল আয় তো আমার সাথে, তুই তাড়াতাড়ি শপিং ব্যাগগুলো নিয়ে আয়। আয়াত ভাই। আয়াত ভাইয়ের কথা আমি শুনতেই পাচ্ছি না, এমন ভাবে বসে আছি। আমি কি করব? যা হচ্ছে আমার সাথে এসব তো এভাবে চলতে পারে না, কি করব আমি? এইদিকে আমার দিকে বাঁকা নজরে আয়াত ভাই তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি এখনই চোখের ভয়ে তার পিছু পিছু হাঁটা ধরবো। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার সাথে আসবি কি না? না আসলে সমস্যা নাই, আমি তুমি সবার সামনে কোলে তুলে নিতে পারবো। আয়াত। আয়াত ভাইয়ের এরকম লাগাম ছাড়া কথায় সবাই তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আয়াত ভাইয়ের এতে কিছু যায় আসে না, সে বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কি করব, এবার উনার পিছু পিছু সব নিয়ে হাঁটা দিলাম। উনি মালিকের মতো সামনে হাঁটছে আর আমি তার অ্যাসিস্ট্যান্টের মতো পিছু পিছু হাঁটছি। হাঁকি দিনকাল আসলো। রুমে ঢোকার পর উনি আমাকে টেনে বিছানায় বসালো। দেখ মেঘন, তোর মনে আমার জন্য কি আমি তা ভালো করেই জানি। এই নিয়ে আমি তোকে কিছু বলবো না। আজ যা হয়েছে ভালোই ভালোই মেনে নিস, আমার থেকে তোর মুক্তি আমার মৃত্যু ছাড়া মিলবে না। আমি তোর কোনো কালেই খারাপ চাইনি আর চাইবও না। আমাকে তুই তখনও বুঝিসনি আর এখনো বুঝার চেষ্টা করস না। আমি বলবো আমাকে বুঝো, শুধু আমার উপর রাগ, আমার উপর অভিমান থেকে তুই এতগুলো বছর চুপচাপ সবার অপমান অত্যাচার সহ্য করেছিস। আমার মেঘু পাখি তো কখনোই এমন ছিল না। আমার মেঘু পাখি তো খুব চঞ্চল, খুব দুষ্টু ছিল। কেন তুই আমার থেকে আমার মেঘু পাখিকে কেড়ে নিলি? কেন বলতে পারবি? সবসময় দোষ না করেও আমি শাস্তি পাবো? আয়াত। আয়াত ভাইয়ের কথায় কান্না আটকাতে পারলাম বা কিভাবে পারবো? ছোট থেকে এই লোকটাই তো আমার আপনজন, আমার ভালোবাসা। সবাই যখন আমাকে দেখতে পারতো না, আমার সব খেয়াল তো এই এক ব্যক্তিই রাখতো। আমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা তো ইনিই পূরণ করছেন। আয়াত ভাই অন্যদিকে তাকিয়ে আছে, তার চোখের কোণে পানি চিকচিক করছে, হয়তো কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ পুরুষের কান্না করতে নেই, আবেগ দেখাতে নেই। আমার কিছু করার ছিল না আয়াত ভাই। আমি আপনার মেহু পাখিকে কেড়ে নেই নাই। নিয়েছে ওই মানুষগুলো, তারা তার হাসি খুশি সব কেড়ে কেনে নিল। সবার মতো আমার হাসি খুশি পরিবার নাই কেন? আমার বাবা আমাকে ভালোবাসে না কেন? মেয়ের মতো স্নেহ করে না কেন? আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, সেও কেন আজও আমার প্রতি এতটা রুষ্ট? মেহুল। মেহুল কান্না করছে, এগুলো বলছে আয়াত নিজেকে সামলে মেহুলের মাথাটা তার বুকের সাথে চেপে ধরল। মেহুল আয়াতের বুকে নিজের খুব নিরাপদ স্থান খুঁজে পেল। সে কান্না করছে আর আয়াত তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেহু পাখি আমার কান্না করে না, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে তো। আর এত কান্না করলে দেখবা আমাদের বেবিগুলো ছিচকাগুনি স্বভাবের হবে আর তোমাকে জ্বালাতন করবে। আয়াত। আয়াত মেহুলের কান্না থামানোর জন্য এই কথা বলল। মেহুল এই কথা শুনতেই আয়াতের বুক থেকে মাথা তুলে হা করে তাকিয়ে আছে। লোকটা সিরিয়াস মোমেন্টে কি আজগুবি কথা নিয়ে আসে? লজ্জায় মেহুলের লাল হতে দেখে আয়াত মজা পাচ্ছে, তাই সে আরেকটু খেপাতে চাচ্ছে মেহুলকে। আমি তো সত্যি কথা বলছি, দেখো আজ আমাদের বিয়ে হলো, সেই হিসেবে আজ আমাদের বাসরাত না? তাহলে তুমি কি আমাকে বাবা ডাক শোনাবা না? না হলে তো মানুষ সন্দেহ করবে বিশিষ্ট শিল্পপতি আয়াত আয়াস খানের বাবা হওয়ার ক্ষমতা নেই। আয়াত। এই জন্য আপনার উপর রাগ লাগে? বেশরম লোক কোনহানকার। লজ্জায় শরমের মাথা খাইছেন আপনি? মেহুল। আরে শোনা, তুমি এত রেগে যাচ্ছ কেন? হুম, আমি কি ভুল বলছি বলো? আয়াত। আপনি চুপ করবেন না হলে আমি আপনার কি অবস্থা করব আমি ভাবতে পারছি না। মেহুল। মেহুলকে রাখতে দেখে আয়াত মুচকি হেসে কাবার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। মেহুল বেডে বসে ভাবছে কি লোক, আল্লাহ, এই ঠোরকাটা বদলোক কিভাবে তার জামাই হয়ে গেল। এই লোকের সাথে সংসার করতে হবে। নো নেভার, এইটা হবে না। প্লেনে বসে আছে এক যুবক, দেখতে খুবই সুদর্শন, মোবাইল হাতে নিয়ে কার একটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সে। মেয়েটার ছবি দেখার সময় চোখে তার অভিমান দেখা দিতে লাগলো। কিভাবে পারলে আমাকে ভুলে যেতে তুমি পিচ্ছি? যেই আমার পিছে তুমি পাগলের মতো ঘুরছো, সারাদিন চিপকে থাকতে, সে তুমি আজ আমার থেকে এত দূরে। আমার মনে ভালোবাসা জাগিয়ে অন্য কারোর সাথে সুখে থাকবে, এটা আমি কিভাবে মেনে নিব জান? আমাকে তো তুমি চিনো আর সে আমি তোমার কাছে, এবার যা হবে সামনাসামনি।
সব পাপীদের পাদের শাস্তি দেওয়ার সাথে তো আমি তোমাকে ছাড়তে পারবো না। আমার মনে ভালোবাসা লেগে আমার থেকে দূরে থাকবে অন্য কারো সাথে। অজানা যুবক। এতক্ষণ দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছিল সে। রাগে চোখটা লালা হয়ে আছে, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। সবার জীবনে আবার নতুন কোনো ঝড় আসতে চলছে? সবার জীবন কি আবারও এলোমেলো হয়ে যাবে, নাকি সব ঠিক হবে? আর এই অজানা লোকের কারণে কি মেহুল আর আয়াতের কোনো সমস্যা হবে? লোকটি নিজের সিটে মাথা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল, কারণ তার লক্ষ্য স্থির। আয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল মেহুল ঠিক সেই আগের মতোই বসে আছে, কোনো নড়চড় নাই। এবার নিজের হাতের তোয়ালেটা সে মেহুলের দিকে ছুড়ে দিল। মেহুলের মুখের ওপর কিছু একটা পড়তেই সে নাক মুখ কুঁচকে নিল। একরাশ বিরক্তি নিয়ে সে আয়াতের দিকে তাকালো। এইভাবে সঙ্গের মতো না বসে থেকে তো গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারো, যাও, খাবারের জন্য নিচে যাওয়া লাগবে। মেহুল রুম থেকে বের হতে যাচ্ছিল, তখন আয়াত পিছ থেকে তার এক হাত ধরে নেয়। কি হচ্ছে? ফ্রেশ হতে বললেন, এখন নিজের রুমে যাচ্ছি, আটকাচ্ছেন কেন? মেহুল, আজ থেকে তুমি এখানেই থাকবে, আর তোমার সব জিনিস চিলেকোঠার ঘর থেকে এখানে আনা হবে। আপাতত শপিং ব্যাগ থেকে নিয়ে ফ্রেশ হয়ে আসে আয়াত। মেহুল অবাক হয়ে তাকিয়ে আছে। এখানে থাকতে হবে মানে? আয়াতের সাথে একসাথে এক রুমে? না, কখনো না। আয়াত এবার মেবি মেহুলের মনের কথা বুঝতে পারল। উল্টো পাল্টা চিন্তা সরাও, চুপচাপ ফ্রেশ হয়ে আসো, নাকি আমি নিজের হাতে মতো তোমাকে ফ্রেশ করিয়ে নিয়ে আসবো। আয়াত। আয়াত সত্যি যা বলবে তাই করবে, এটা ভেবে মেহুল ওয়াশরুমে দৌড়। মেহুল যাওয়ার পর আয়াত হাসতে হাসতে শেষ, মেয়েটা তাকে যা ভয় পায় আল্লাহ। মেহুল গোলাপি রঙের একটা গোল জামা পরে আসে, ভিজে চুলগুলো তোয়ালে দিতে মুছতে মুছতে বেরিয়ে আসে। আয়াত গোললাগা চোখে মেহুলের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মেহুলের দিকে আগাচ্ছে আয়াত। আয়াত আমার দিকে আগাচ্ছে দেখে আমি চুপচাপ বসে পড়লাম বেডের সাইডে। আয়াত ড্রেসিং টেবিল থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসলো আর খুব যত্ন সহকারে আমার চুল শুকিয়ে দিতে দিল। আয়াতের এমন কেয়ারিং স্বভাবের জন্য ওনার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাচ্ছে। আমি এতটা দুর্বল কিভাবে হয়ে পড়ছি, এটা ঠিক না। উনি আমার চুল শুকিয়ে দিয়ে আমার থেকে দূরে সরে গেলেন। তাড়াতাড়ি নিচে আসো, আমি তোমার জন্য ওয়েট করবো, টেবিলে লেট করো না। আয়াত। আয়াত ভাইয়ের মুখে তুই বাদে তুমি শব্দটা কেন যেন মনে হলো আমার ভিতরটা নাড়িয়ে দিল। জি আপনি হাঁটুন, আমি আসছি, 2 মিনিট দিন আমাকে। মেহুল। আয়াত ভাই চলে গেল আর আমি ওয়াশরুমে গিয়ে আমার চুলের ক্লিপটি এনে চুল খোপা করে ক্লিপ দিয়ে আটকিয়ে দিলাম। মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে নিলাম, কেন জানি না আমার খুব লজ্জা লাগছে আজ। সবার মুখোমুখি হতে ভয় আর লজ্জা দুটোই ঘিরে ধরেছে আমাকে। তবুও আমি নিচে গেলাম, দেখলাম সবাই থমথমে মুখে বসে খাবার খাচ্ছে আর আয়াত ভাই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখতেই আয়াত ভাই ইশারা করলেন তার পাশে বসতে, আমিও বসে পড়লাম। আয়াত ভাই আমার প্লেটে খাবার বেড়ে দিয়ে খেতে বললেন। আমার চোখ পানিতে ভরে গেল। সেই কবে কেউ আমাকে খেতে রেখেছে বা বলেছে আমার মনে নাই। এই বাড়ির কোনো মানুষ কখনো বলে নাই আমাকে তাদের পাশে বসে একই টেবিলে খাবার খেতে। কি হয়েছে? খাবার না খেয়ে কান্না করছিস কেন? তোর চোখে বলতো এত পানি কোথা থেকে আসে? আয়াত। তোমাদের এসব ভালোবাসা এখানে না দেখালেও হয়। এখানে তোমার মা আছেন, তোমার মামি আছে, আর আমি আছি, ভুলে যাচ্ছ। বাবা। প্রথমত আমি এখানে লিমিটের বাইরে কিছু করছি না, আমার বেডরুম আছে। দ্বিতীয়ত মেয়ের অথবা ভাগ্নের দিকে এভাবে তাকাতে নেই, সেই কথা আপনি ভুলে গেছেন। আপনার স্ত্রীকে আমি মামি বলে মানি নাই, আর না কখনো মানব। আপনারা আমার জন্য ম্যাটার করেন না। আর মা তার সম্মান নিজের প্রতি ছেলের চোখে নিজেই প্রতিনিয়ত নিচে নামাচ্ছে। আয়াত। আয়াত আমি কিছু বলছি না দেখে ভেবো না কিছু বলবো না। তুমি ঠিক করো নাই, পস্তাবা দেখে নিও। ফুপি। মা হয়ে ছেলেকে অভিশাপ দিচ্ছ নাকি ছেলেকে হুপ ম কি দিচ্ছ? আয়াত। কোনোটাই না। তোমার বাবা দেশে নাই, ভাবতে পারছো সে আসলে কি হবে? ফুপি। শিকদারকে আমি তো বাবা বলে মানি না, আর যাই হোক আমি তাকে ভয়ও পাচ্ছি না। আর তুমি কথা কি হা করে গিলছো? তাড়াতাড়ি খাবার খাও। আয়াত।
আয়াতের ধমকে মেহুল থতমত খেয়ে যায় আর খাওয়া শুরু করে দেয়। মনে মনে ভাবছে মেহুল কি খাদ্যস লোকই ভাবছে কথা বলছে ওই ফাঁকে না খেয়ে উঠে যাবে। তার হলো কই এই মানুষরা যে কয় চোখ আল্লাহ জানে। সবার খাওয়া শেষ, সবাই চলে যাচ্ছে, শুধু টেবিলে আয়াত আর মেহুল একমাত্র বসা। মেহুল অল্প অল্প করে খাবার খাচ্ছে চড়ুই পাখির মতো। রোকসু আপা আপনিও এখানে বসে পড়ুন, মেহুল তো একা খাচ্ছে। আয়াতের কথায় রোকসানা আর মেহুল দুজনই অবাক হয়ে আছে। যেখানে এই ফ্যামিলির মানুষ মেহুলকেই কেয়ার করে না, সেখানে রোকসানা তো কাজের মেয়ে। আগে প্রতিদিন সব কাজ শেষ হলে সবার খাওয়ার একদম পরে রোকসানা আর মেহুল একসাথে গল্প করতো আর খেত। এই বাড়িতে রোকসানা আর মেহুলকে গুটি কয়েক মানুষ স্নেহ করেন। আয়াতের দাদু, আয়াত, মীরা আর আইজান। আইজান হলো এই বাড়ির ছোট ছেলে, কোথায় আছে বা কি করছে কেউ জানে না। হঠাৎ আসবে আবার হঠাৎ উধাও হয়ে যাবে। অরুণারও এক কোণে নিজের চোখের কোণা থেকে পানি মুছে নিয়ে রোকসানা বলল, আরে না ছোট সাহেব, আমনেরা আগে খাইয়া লন, আমি পরে খাইয়া লমোহনে। রোকসানা, আরে আয়াত ভাই তো ঠিক বলছে, আপা বসো তো, একা একা কিভাবে খাবা, আমার সাথে খাবার খাও। আগে আমরা একসাথে খাবার খেতাম। মেহুল। রোকসানা কিচেনে গিয়ে নিজের বরাদ্দকৃত প্লেট আর গ্লাস নিয়ে এসে অস্বস্তি নিয়ে বসলো এক চেয়ারে। মেহুল নিজের হাতে খাবার বেড়ে দিল রোকসানাকে। রোকসানা আর মেহুল খাচ্ছে আর গল্প করছে, মাঝখানে মেহুল হেসে উঠছে। আয়াত এক দৃষ্টিতে মেহুলকে দেখতে লাগলো। মেহুলের মুখে তো সে হাসি ফোটাতে চেয়েছে, আর কিছু না এই মেয়ের মুখে হাসি আনার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে আয়াত। মেহুলদের খাবার শেষ, মেহুল বেসিন থেকে হাত ধুলো। আপা আপনি এগুলো গুছিয়ে শুয়ে পড়ুন, আর মেহুল চল আমার সাথে। আয়াত, আচ্ছা সাহেব, আমনেরা যান, আমি গুছাই, কিছু লাগলে কইয়েন। রোকসানা। রোকসানা সব নিয়ে কিচেনে চলে গেল পরিষ্কার করতে, আর দিন তো মেহুল হেল্প করতো। মেহুলকে তো আয়াত আর একদম নিজের কাজ ছাড়া করছেই না। মেহুল ভেবে পায় না লোকটার হঠাৎ হলো কি যে সে এমন করে। আচ্ছা এত কিছু ভাবছি কেন। আয়াত গিয়ে সোজা বেডের এক সাইডে শুয়ে ঘুমিয়ে পড়লো। মেহুল অনেকক্ষণ হাঁটাহাঁটি করলো রুমে। যখন আয়াত ঘুমিয়ে পড়ছে তা সিউর হলো, তখন সে আয়াতের পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। সকালে শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সেই অজ্ঞাত যুবক। বসে বসে কি যেন ভাবছে, তার এই ভাবনার মধ্যে মিসেস শিকদার এসে তাকে জড়িয়ে ধরে। আইজান বাবা তুই আসবি আজকে, মাকে বলে আসবি না? বাবা তুই আসছিস, মা তো তোর জন্য কোনো আয়োজন করতে পারি নাই। ফুপি। আম্মু চুপ করো, আমি অনেক টায়ার্ড, আর আমি মেহমান নই যে আমি আসলে আমার জন্য তোমার আয়োজন করতে হবে। এইসব বন্ধ কর, আমার রুম পরিষ্কার করানোর ব্যবস্থা করো, আমি ঘুমাবো। আমি ভাইয়ের রুমে গিয়ে এখন ঘুমাবো। আইজান। মিসেস শিকদার কিছু বলতে চেয়েছিল, আইজান তা না শুনে দ্রুত পায়ে হেঁটে আয়াতের ঘরের দরজা খুলে ঢুকে যায়। ঢুকে যা দেখলো তাতে হা করে তাকিয়ে আছে সে। আয়াতের বুকের ওপর মেহুল মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর আয়াত মেহুলকে জড়িয়ে ধরে। আইজানের মাথায় কিছু আসছে না, আয়াত আর মেহুল একরুমে ঘুমাচ্ছে, বাসার সবাই কিছু বলছে না কেন? ভাইয়া আয়া কি হচ্ছে এসব? আইজান। আইজানের এমন চিৎকারে ধরফড়িয়ে উঠে বসে মেহুল আর আয়াত। ঘুমের মধ্যে এমন চিৎকারে কি হয়েছে তা বুঝতে পারছে না। কিছুক্ষণ যাওয়ার পর দেখলো আইজান সামনে দাঁড়িয়ে, এরপর মেহুল এটা দেখে লজ্জা পেয়ে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে গেল। আর আয়াত মাথা চুলকে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বোকা 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 হাসি দিচ্ছিল। আরে বড় ভাই আর ভাবির রুমে আসার আগে নক করতে হয়, তোর সেই কমন সেন্স নাই? আয়াত। বড় ভাই যে বিয়ে করছে তার ছোট ভাইকে জানায় নাই, এই জন্য বড় ভাইয়ের কি কমন সেন্স নাই? আইজান। দূর বাদ দে, কালকে রাতে অনেক ড্রামায়ের পর এর বিয়ে করে নিছি। কখন আসছস তুই, আর আসবি যে আমাকে আগে জানাবি না? আয়াত। আমি ভাবছি আমি তোমাদের সারপ্রাইজ দিব, বাট আল্লাহ উল্টা আমি এই সারপ্রাইজ পাইলাম। আইজান। 5 তারকা এক হোটেলের রুমের সামনে এসে দরজা নক করে জেনিফার। দরজা খুলে জেনিফারের হাত টেনে রুমে ঢুকিয়ে দরজা আটকে দেয় কেউ। জেনিফারকে কথা বলার চান্স না দিয়ে সে ধাক্কা মেরে জেনিফারকে খাটের উপর ফেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে।
মিস্টার শিকদার, প্লিজ স্টপ, লিভ মি। জেনি, এক মধ্যবয়স্ক লোকের এমন ঘৃণা চরিত্র থাকতে পারে তা হয়তো সবার ধারণার বাহিরে ছিল। সুশীল সমাজের এক মান্যগণ্য ব্যক্তির চরিত্র যে এতটা নোংরা তা কি জানে কেউ? মিস্টার শিকদার জেনিফারের থামতে বলা কথাটি পাত্তা দেয়নি। প্রায় অনেকক্ষণ পরে জেনিকে ছেড়ে উঠে পড়ে সে। এত সুন্দর হয়ে কি লাভ হলো তোমার জেনি, বলো তো? সামান্য একটা কাজ দিয়েছিলাম তোমাকে, আর তা করতে পারলে না। আয়াতকে নিজের আয়ত্তে করতে পারলে না। মিস্টার শিকদার। মিস্টার শিকদারের কণ্ঠ একদম শান্ত শীতল। জেনিফারের ঘাম ছুটিয়ে দিচ্ছে। বাপ ছেলে দুটাই ডেঞ্জারাস, মাঝখানে লোভে পড়ল সে। টাকার লোভে এই মধ্যবয়স্ক লোকের সাথে সম্পর্কে জড়ালো। জেনিফারের এখন নিজের উপর রাগ লাগছে। আম সরি মিস্টার শিকদার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু করতে পারি নাই। আয়াত মেহুলকে ভালোবাসে, সে অনেক ভালো একটি ছেলে। জেনি। জেনি, আমি জানি আমার ছেলেরা কেমন। আমাকে বাবা বলে মানে না তারা, আমি জানি, সব জানে তারা। এই জন্য এই খেলার সমাপ্তি খুব তাড়াতাড়ি টানতে হবে। মিস্টার শিকদার। মিস্টার শিকদার, আয়াত মেহুলকে বিয়ে করে নিছে। জেনিফার। হোয়াট আর ইউ সেইং? জেনি, আগে বলো নাই কেন? মিস্টার শিকদার, আসলে আমি ভুলে গেছি। আর শুনেন না, এসব বাদ দিন, চলেন আমরা বিয়ে করে ফেলি। জেনিফার। এত তারা কিসের বেবি? তোমার জন্য আমার গিফট আছে, দেখবা। মিস্টার শিকদার। ইস। জেনি। জেনি ইস বলার সাথে সাথে মিস্টার শিকদার জেনিফারকে লি করে ফেলে যতগুলো বুলেট ছিল সবগুলো জেনিফারের বুকে। গার্ডদের ডেকে আনে মিস্টার সিকাদার। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে আসতে যেন পুরো রুম ক্লিন পাই, এই জঞ্জালটার ঠিকানা ঠিক করে দেও। মিস্টার শিকদার। মিস্টার শিকদার ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, তার মধ্যে এক ফোঁটাও অনুশোচনা নাই। একটা মানুষ কতটা জঘন্য হতে পারে! গার্ডসরা চুপচাপ ক্লাস নিয়ে চলে গেল আর রুম ক্লিন করার জন্য হোটেল স্টাফদের পাঠালো। মিস্টার শিকদার যে কাল বিড়িতে যাবে তার ওসব ঠিক করতে হবে। কি হবে এবার সে গেলে? শিকদার বাড়িতে এত খুশির মেলা, এতগুলো বছর পর দুই ছেলে বাড়িতে এসেছে। তারপর আবার আয়াতের বিয়ের সব নিয়ে পরিবেশ জমজমাট। আয়াতের দাদিমা আর মীরাও চলে আসছে। ফিরার পর থেকে মীরা একবার ও রুম থেকে বের হয়নি। বিষয়টি মেহুলের চোখে পড়ল। মেহুল মীরার রুমে গিয়ে নক করল। কে ওখানে? মীরা। আমি তোর আপু। মেহুল। তোমার কি আমার রুমে আসতে পারমিশন লাগে? আপু নাকি আমাকে লজ্জা দিচ্ছ তুমি? মীরা। দূর পাগল, এতদিন পর এসে রুমে বন্দী হয়ে আছস কেন? আপুর কাছে একবারও গেলি না? মেহুল। আর তুমি যে আমাকে না জানিয়ে ভাইয়াকে বিয়ে করে ফেলছো তার বেলায় হো। মীরা। বাচ্চাদের মতো লোক নিয়ে মীরা কথাটা বলল মেহুলকে। মীরার বলার ভঙ্গি দেখে হেসে দেয় মেহুল। আমি কি জানতাম নাকি ওই খারদুসরাকে আমি বিয়ে করবো? কাল রাতে অনেক কিছু হয়ে যায় বুঝছিস, পরিস্থিতি খারাপ ছিল আর আমরাকে জানতাম না। আর কিসের কাগজে সাইন নিচ্ছে? সাইন করার পরে বলে ওটা বিয়ের রেজিস্ট্রি। মেহুল। কি হয়েছিল আপু আমাকে বলো তো? মীরা। মেহুল ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনার বিবরণ দিচ্ছে মীরাকে। মীরা শুনে আর ভাবে বাবা তো মীরাকে কত ভালোবাসে, শুধু আপুর সাথে বাজে বিহেভ করে, বাবা এতটা খারাপ কেন? আর বইল না আব্বুর প্রতি আমার দিনকে দিন ঘৃণা সৃষ্টি হচ্ছে। আমার বেলায় আব্বু কত ভালোবাসে আর তোমার বেলায়। মীরা। আর থামো তো, চল নিচে যাই, দাদুরা সবাই কথা বলছে। মেহুল। আচ্ছা চলো আমার সাথে তুমি। মীরা। লন্ডনে? না, এভাবে বসে থাকলে হবে? আমারও বিড়িতে যেতে হবে, সবাইকে রক্ষা করতে হবে আর আমার মেয়েটাকেও। ও বিড়িতে যাওয়া মানে আমার মেয়ের ক্ষতি হওয়া, এটা কিছুতেই হতে পারে না। আমিও আসছি। অজ্ঞাত ব্যক্তিও বিড়ির জন্য বের হয়ে গেল। আরেকদিকে মিস্টার শিকদার ও দুইজনের গন্তব্য এক, কিন্তু উদ্দেশ্য আলাদা। কেউ ধ্বংস করতে যাচ্ছে তো কেউ রক্ষা করতে। শিকদার বাড়ি। সবাই ড্রয়িং রুমে বসে আছে দাদির পাশে, আর দাদি মুখ গোমরা করে বসে আছে। দাদুর দুই হাত আয়াত আর আইজান নিজের মুঠোয় নিয়ে বসে আছে। মূলত তারা দুজন কিছু বলছে দাদিকে আর তা মানানোর জন্য চেষ্টা করছে। সারা জীবন আমাকে বড় বউ ডেকে আজ আমার নাতিনকে বিয়ে করছো জামাই, আর ছোট জামাই তুমি আরেকজনকে বিয়ে করতে চাও।
তাহলে এখন এই বুড়ো বউয়ের কি হবে? আমাকে তো ভুলেই যাবা তোমরা, তা কি আমি জানি না। দাদি, সরি দাদিমা, আমার ভুল হয়ে গেছে। তুমি হলে আমার একমাত্র কিউট বড় বউ, তোমাকে কিভাবে ভুলবো? আয়াত আয়াত এইটুকু বলে আইজানকে চোখ মারলো, আর আইজান তা দেখে হাসলো। দুই ভাইয়ের মনে কি চলছে আল্লাহ জানে, এরা কি যে করবে। শোনো বড় ডার্লিং, আমরা দুই ভাই আছি না, একমাত্র সুন্দরী তুমি কিভাবে ভুলি বলো? মনে যাও না প্লিজ। আইজান আইজান এত কিউট করে বলছে যা দেখে দাদু হেসে ফেললো, এর মানুষে রাজি। এটা দেখে দুই ভাইয়ের মুখেও বিশ্বজয় করা হাসি। শোনো, আমার দুই নাতির কাল বিয়ে হবে, তাও সব নিয়ম কানুন মেনে। আয়াতের সাথে তো মেহুলের রেজিস্ট্রি হয়েছে, তাই আগামীকাল শুধু তাদের ইসলামিক ভাবে বিয়ে পড়ানো হবে। আইজান দাদুভাই আমাকে জানিয়েছে কাল সে বিয়ে করতে চায়, আর পাত্রীও তার পছন্দের, সেই অনুযায়ী সব আয়োজন করা হোক, সাজানো হোক শিকদার বাড়িকে। দাদি দাদির কথায় আরেক দফা বজ্রপাত হলো। ড্রয়িং রুমে কেউ ভাবে নাই যে আইজান ভাইয়া ফিরে বিয়ে করবে, আর পাত্রীও ঠিক। ড্রয়িং রুমে তিনজন মানুষ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, একজন ফুপি আর একজন আব্বু। আমার ছেলেরা বিয়ে করে ফেলছে, অথচ আমি মা আমার থেকে জিজ্ঞেসও করছে না, আর না আমাকেই জানানোর প্রয়োজন মনে করে। ফুপি, আপনি আমাদের মা পড়ে আগে মিস্টার শিকদারের স্ত্রী, আর মিস্টার শিকদারের স্ত্রী হয়ে থেকে গেলেন আমার আর আমার ভাইয়ের মা হয়ে উঠতে পারলেন না। মুখে বললেই কেউ মা হয় না, তার মধ্যে মমতা স্নেহ থাকা লাগে, সন্তানের প্রতি দায়িত্ব পালন করা লাগে। আপনারা হয়তো টাকা দিয়েছেন, ন্যানি ঠিক করেছেন, আর যাই হোক এটা দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না মা। আয়াত ভাই ঠিকই বলেছে, আপনাকে এক্ষুনি আম্মু ডাকি, কারণ আপনার পায়ের নিচে আমাদের জান্নাত। অথচ আপনি মা হয়ে নিজেকে এমন জায়গায় নামিয়েছেন আর এক জঘন্য লোকের সাথে সংসার করছেন। আইজান চুপ। আইজান এত কথা বলিস কেন? সময়ের অপেক্ষা, সব চুপ থাক। আয়াত আয়াতের কথার মানে কেউ না বুঝলেও তাদের মনের মধ্যে থাকা কষ্টকেও সবাই ধরতে পারল। ফুপি মাথা নিচু করে স্থান ত্যাগ করলো। মীরার চোখে পানি কেন? মীরা নিজেকে সামলানোর জন্য ওখান থেকে চলে গেল। বাবা রাগ নিয়ে বেরিয়ে গেল, সাথে আম্মু। ড্রয়িং রুমে আমি, আইজান আর আয়াত ভাই দাঁড়িয়ে আছে দাদুর কাছে। বুঝলা দাদা ভাইরা, তোমাদের বিয়ের আয়োজন তোমাদের করতে হবে। দাদি দাদির কথায় দুই ভাই মুচকি হাসলো, কারণ তারা এই কথা ভালোভাবে জানে কেউ এই বিয়েতে খুশি নয়। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও দাদির জন্য কিছু বানাও, দেখো না কতদিন পর আসছে। আয়াত ভাবি আমার জন্য হালকা ঝাল দিয়ে নুডলস বানিয়েও তো, বানানোর পরে বেশি করে সস দিয়ে দিবে। আইজান আয়াতের কথাটা গায়ে লাগলো মেহুলের। আয়াত তাকে সং বলল। তারও দাদু লাগে, সেও তো দাদুকে জড়িয়ে ধরতে চায়, অথচ দুই ভাইয়ের জন্য সেই সুযোগ পাচ্ছে না সে। তার ওপর আয়াতকে সং বলল, অভিমান চলে আসলো মেহুলের। আইজানের কথায় হ্যাঁ বলে চলে গেল রান্নাঘরে। দাদু পায়েস অনেকটা পছন্দ করে, যেটাই বানানো যাক। ভাই তুই এভাবে মেয়েটাকে বললি কেন? দেখ এখন রাগ করছে, সামলা যা। আইজান আরে রাখো ওর রাগ, আমি এমনি ভাঙাতে পারবো, বাচ্চা একটা। আয়াত তাহলে তুই ওই বাচ্চা বিয়ে করলি কেন? আমি আমার বোনকে আরো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারতাম। আইজান ভাই না সত্য তুই? আর কিসের বোন? ও তোর বড় ভাবি লাগে। আজকে থেকে ভাবি ডাকবি, আসছে আমার বউকে বিয়ে দিতে। আয়াত আয়াতের কথায় আইজান হেসে ফেলল, সে জানে মেহুলকে আইজান খুব ভালোবাসে। আসছে, হা ভাগো তো তুমি, চলো ওয়েডিং প্ল্যানারকে সব দায়িত্ব দিয়ে আমরা শপিং করে ফেলি। আমি আবার আমার বউয়ের লেহেঙ্গা একা কিনবো। আইজান হালকা লজ্জা পাওয়ার ভান ধরে আয়াতকে বলছে, নাটক করিস না ছোট মেয়েটা, দেখ কান্না করে নাক মুখ ফুলাচ্ছে। আয়াত কান্না করুক, আমি এর থেকে হাজার গুণ বেশি পেয়েছি ভাই, সে না হয় একটু পেল। আইজান পায়েস আর নুডলস দিয়ে যেতে এসে দুই ভাইয়ের কথোপকথনের হালকা কিছু মেহুলের কানে আসছে। মেহুল কিছুতেই হিসাব মিলাতে পারছে না। আইজান ভাইয়া, আপনার নুডলস উইথ এক্সট্রা সস ইন পায়েসটা ধরুন, কারো খাবার ইচ্ছা হলে খেতে পারে। মেহুল আয়াত ও আইজান ভালো করেই জানে মেহুল আয়াতকে ইঙ্গিত করে বলছে কথাটা। আয়াত আইজান থেকে পায়েস নিয়ে খাওয়া শুরু করলো, আর আইজান নুডলস। ভাবি আমার ভাগের পায়েসটা ফ্রিজে রাখবা, আমি ফিরে এসে ঠান্ডা ঠান্ডা খাবো। আইজান
আচ্ছা ভাইয়া, আমি রেখেছি, এবার বাকিটা দিয়ে আসি, আপনারা খেয়ে নেন। মেহুল মেহুল চলে যাবার পর আইজান নুডলস খেতে লাগলো আর আয়াত পায়েস। আয়াতের এই প্রথম মেহুলের হাতে বানানো কিছু খেলো, বলতেই হবে মেয়েটার রান্নার হাত দারুণ। ভাই, তোমার তো উচিত ছিল তখনই ভাবির হাতে চুমু খাওয়া, দূর, এটা তুমি মিস করে দিলে। এখন চলো, আমাদের লেট হচ্ছে। আইজান: হ্যাঁ, কাল সুদে আসলে শোধবোধ করে দিব, চল। আয়াত: দুই ভাই চলে গেল নিজেদের কাজে। মেহুল ওর ফুপির রুমে গিয়ে পায়েসের বাটি রেখে চলে আসলো দাদুর রুমে, দাদুকে দিয়ে চলে গেল মীরার রুমে। মীরার রুমের দরজার হালকা ফাঁকা করে দেখে মীরা বেডে উপর হয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। মেহুল বুঝতে পারছে না মীরা কেন কাঁদছে। মেহুল গিয়ে মীরার কাঁধে হাত লাগলো, মীরা পাশ ফিরে বোনকে পেয়ে ভরসা পেল, তাই মেহুলকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কি হয়েছে বোন, এভাবে কাঁদছিস কেন, আমাকে বল। মেহুল: আপুরে, আমি কিভাবে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ঘর বাঁধতে দেখব? আমার খুব কষ্ট হচ্ছে রে। মীরা: কি বলছিস রে, তোর ভালোবাসার মানুষ আর অন্য কারোর সাথে ঘর বাঁধবে মানে? মেহুল: আমি তো আইজান ভাইকে খুব ভালোবাসি আপু, যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছি তবে থেকে। মীরা: সত্যি? তাহলে আইজান ভাইকে বলছিস না কেন, বলে দে এখন। মেহুল: সে জানে আপু, সে সব জানে, আমার করা একটা ভুলের জন্য আজ আমি তাকে হারাচ্ছি আপু। মীরা: আমাকে সব বল দেখি, আমি কিছু করতে পারি কিনা। মেহুল: আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি আর বাচ্চা ফ্রেন্ড নিয়ে চলিত একদিন ট্রুথ আর ডেয়ার খেলার সময় আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দেয় আইজান ভাইকে পটিয়ে তার সাথে 3 মাস প্রেমের নাটক করতে হবে। আমি জানি না ওই সময় আমার কি হয়েছে, আমি ওদের কথায় রাজি হয়ে যাই, বাজিটা জিতা আমার কাছে প্রাধান্য পায়। এরপর আমি নানান উপায়ে শুধু আইজান ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করতাম, তার সাথে নানান দুষ্টামি করতাম। এমন ভাবে কেটে যায় 1 মাস, ওইদিকে ওরাও তারা দিতে থাকে। একদিন আমি ওরি নিয়ে হাতে একটা কার্ড দিয়ে বলি, হয়তো আমাকে ভালোবাসবে, না হয় আমি তখন হাত কেটে ফেলবো। বিশ্বাস কর আপু, আমি ধীরে ধীরে নাটক করতে করতে কখন যে তাকে ভালোবেসে ফেলি তা আমি জানি না। আমার এক ফ্রেন্ড ছিল প্রিয়া, সে আইজান ভাইকে পছন্দ করতো। একদিন সে আইজান ভাইকে ডেকে সব বলে দেয় আর ভাইয়া আমার উপর রাগ করে আমাকে অনেক কথা শোনায় আর বাড়ি ছেড়ে চলে যায়। আমি বুঝতেই পারি নাই কি থেকে কি হয়ে গেল, আর যা তাকে বুঝাতে পারলাম এই ছোট বাচ্চা মেয়েটা যে তাকে খুব ভালোবাসে। মীরা: মীরার কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেহুল। সে থাকাকালীন এত ঘটনা ঘটে যায় আর সে খবরই পায় নাই তার বোন এগুলো করছে। তুই একদম ঠিক করিস নি মীরা, ভালোবাসা খেলনা না। আমি আর আয়াত একে অপরকে ভালোবেসে দূরেছিলাম, আমরা বাধ্য হয়েছিলাম, পরিস্থিতি খুব খারাপ ছিল। ভালোবাসা নিয়ে বাজি হয় না, আর যেটা নিয়ে বাজি খেলা হয় তা কিন্তু কখনোই ভালোবাসা নাম। আমার যাকে ভালোবাসি আমরা তাকে নিয়ে বাজি কখনোই ধরতে পারবো না। মেহুল: আমি জানি তো আপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তো মাফ চাওয়ার সুযোগও পেলাম না। সে তো আমার দিকে ফিরেও তাকায় না আপু। মীরা: আয়াত আসুক, আমি তার সাথে কথা বলবো, জানি না কি হয়, এই নিয়ে খেয়ে নে তুই। মেহুল মেহুল মীরার রুম থেকে বের হয়ে গেল। সে তো মীরাকে বলল সে দেখবে, আসলেই কি আয়াত তার কথা বুঝবে? আইজান ভালোবাসার মানুষগুলোকে না পাওয়ার অনেক যন্ত্রণা, ছোট বোনটা কি এই যন্ত্রণা নিয়ে সারা জীবন পার করতে হবে? মেহুল রুমে গিয়ে গোসল করে শুয়ে পড়ল, এত স্ট্রেস আর নেওয়া পসিবল না। যাই হোক, আয়াত আসুক, দেখা যাবে কি হয়। দুই ভাই কাজ শেষ করে আসলো সেই সন্ধ্যায়, 2 হাত ভরা তাদের বিয়ের মার্কেট। আইজান আয়াতকে দিয়ে সব বুঝিয়ে দেয় আজ রাতে মেহেদি পরাবে, হলুদ হোক তা আয়াত চায় না। আয়াত এসব রিচুয়ালস একদম পছন্দ করে না। রুমে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে মেহুল। ধীর পায়ে এগিয়ে গেল মেহুলের কাছে, হালকা ধাক্কা দিয়ে মেহুলকে ডাক দিল আয়াত। আয়াতের ডাকে চোখ খুলে তাকায় মেহুল। আপনি আসলেন কখন আর কয়টা বাজে? মেহুল: এইমাত্র আসলাম, এখন 7টা বাজে, তুমি কখন ঘুমিয়েছ? আয়াত: আমি তো 11টার কাছাকাছি ঘুমিয়েছি, আল্লাহ, এতক্ষণ ঘুমালাম, কেউ আমাকে ডাকলো না। আর কেই বা ডাকবে? মেহুল: তার মানে তুমি এখনো খাও নাই? ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসো তুমি, আমি আসছি ফ্রেশ হয়ে। আয়াত: আপনি আসেন, একসাথে যাই, আপনিও তো টায়ার্ড।
মেহুল। আয়ান কাবার থেকে নিজের জামাকাপড় নিয়ে গোসল করতে চলে যায়। মেহুল বিছানা থেকে সব শপিং ব্যাগ নিয়ে সোফায় রেখে বিছানা পরিষ্কার করে নেয়। এর মধ্যে আয়াতও চলে আসে, দুইজন নিচে নামে আইজানকে ডেকে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পর বলল আয়াত, যাও মীরাকে ডেকে নিয়ে আসো, ছাদে যাব আমরা। আয়াত, আইজান ভাইয়া প্লিজ আপনি একটু যাবেন, নিয়ে আসবেন ওকে, আমার একটু কথা ছিল আপনার ভাইয়ের সাথে। মেহুল, ঠিক আছে ভাবি আমি যাচ্ছি। আইজান। আয়াত আর মেহুল ছাদের দিকে যেতে যেতে কথা বলছে, সে কথা আর আমাদের শুনে লাভ নাই। আইজান মীরার রুমের দরজা হালকা উকি দিয়ে দেখে মীরা কান্না করছে আর টিস্যু দিয়ে চোখ মুছছিল। আইজানের হাসি পেল, এতদিন সে একা কষ্ট পাইছে, এখন মেয়েটা একটু পাক্কাল না হয় সারপ্রাইজ দিব। আসতে পারি মিস মীরা আপনার রুমে? আইজান ভালোবাসার মানুষের গলার আওয়াজে পেয়ে কিছুক্ষণ ডেভেলপ করে তাকিয়েছিল আইজানের দিকে মীরা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ আসুন, কবে থেকে আপনি আমার রুমে আমার পারমিশন নিয়ে আসেন আইজান? মীরা, ভুল হলো আপনার মীরা, আইজানের পর ভাইয়া লাগাতে ভুলে গেছেন। আর আপনার রুমে আসতে হলো পারমিশন নেওয়া লাগবেই। আর যা বলতে আসছিলাম, ভাবি আপনাকে ছাদে নিয়ে যেতে বলছে, চলেন। আইজান। মীরা আইজানের সাথে ছাদে গিয়ে দেখে আয়াত আর মেহুল মাদুর পেতে বসে আছে আর সামনে মেহেন্দি। আইজান গিয়ে আয়াতের পাশে বসলো আর মীরা মেহুলের কাছে বসলো। মেহুল আইজানের হাতে মেহেন্দি দিয়ে কিছু লিখে দিল, যা দেখে আইজান মুচকি হাসলো আর মেহুলও। কি ব্যাপার দেবর, ভাবিলি লিখে হাসাহাসি করছো, আমাকে একটু বলো আমিও একটু দেখি। আয়াত, আমার হবু বউয়ের নাম লিখেছে ভাবি, আমার ভাবিটা সত্যিই কিউট। আইজান। মীরা অবাক হয়ে সব দেখছে, তার কান্না পাচ্ছে, অথচ সে নিজেকে সামলে নিল। মেহুল অনেক অজুহাতে মীরাকে মেহেদি পরিয়ে দিল, আর আয়াত মেহুলকে এরপর যে যার রুমে ঘুমাতে চলে গেল। কাল সবার জীবন নতুন মোড় নেবে, কি হবে কেউ জানে না, অথচ তাদের কল্পনার বাহিরে থাকবে সবকিছু। সকাল হতেই বিয়ের তোড়জোড় খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। অনিচ্ছাকৃতভাবে মেহুলের বাবাও বিয়ের সব কাজে যোগ দিচ্ছে। মেহুলের মাকে খুব খুশি দেখা যাচ্ছে, শুধু হাসি নেই ফুপির মুখে। মেহুলকে আর মীরাকে সাজানো হচ্ছে, মেহুল মীরাকে জোর করে তার মতো সাজাচ্ছে, কারণ এটা মেহুলের স্বপ্ন। মেয়েরা মীরাকে সাজাচ্ছে, আরও কান্না করে নষ্ট করে দিচ্ছে। সব ঠিকঠাক মেহুলদের নিচে নামানো হলো, তখন আয়াত গিয়ে মেহুলকে নিয়ে সোফায় বসালো। সবাই আইজানকে তার বউ আনতে বলছে, আইজান মুচকি হেসে মীরাকে টেনে এনে সোফায় বসালো। সবাই অবাক হয়ে দেখছে, শুধু মীরা তো আরো বেশি অবাক। আমি মীরাকে অনেক আগে থেকে ভালোবাসি, এর মাঝে আমাদের একটু ঝগড়া হয়, তাই আমি ওকে কষ্ট দেওয়ার জন্য এত নাটক করি। কিন্তু বিয়েটা আমার মীরার সাথেই হচ্ছে। আইজান। মীরার বাবা অবাকের থেকে আরো বেশি খুশি হলো, আয়াত না হোক আইজানই সই, দুইটাই ঘোড়ার ডিম পাড়া হাঁস। যাই হোক, ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু এবার কি হবে, দুলাভাই এসে যদি সব শেষ করে দেয় না, তাকে থামাতে হবে। আইজান, বাবা আমাকে বলতে আমি আরো ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করতাম, একটা মাত্র মেয়ে আমার। বাবা। বাবার মুখ ফসকে বলা কথায় আমি কষ্ট পেলাম, একটা মাত্র মেয়ে মানে আমিও তো ওনার মেয়ে, উনি আমাকে অস্বীকার করলো। আয়াত আমার বাম হাতের উপর তার হাত রেখে ভরসা দিলেন। একমাত্র মেয়ে মানে আঙ্কেল মেহুল কি আপনার সন্তান নয়? আইজান। আরে দূর বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে, যাই হোক চলো বিয়ের কাজ শুরু করি। বাবা। তখন পিছ থেকে কারো আওয়াজ ভেসে আসছে। মুখ ফসকে সত্যি কথা বের হয়, আমি জানতাম, তাহলে কি এটাই সত্যি নাকি? মিস্টার শিকদার। মিস্টার শিকদারকে দেখে সবাই অবাক হচ্ছে, আজকে কি সবার অবাক করার দিন আজীব। ফুপি আর বাবা ফুপাকে দেখে অবাক হচ্ছে। হাই, ওয়েলকাম মিস্টার শিকদার, ইউ আর মোস্ট ওয়েলকাম। আয়াত, তুমি আমাকে ওয়েলকাম না করলেও আসতাম, কারণ এই শিকদার বাড়ি আমার, আর আমার সন্তান দেখেই তোমরা এখানে। মিস্টার শিকদার। তাই নাকি মিস্টার শিকদার, আমার জানামতে এই সব সম্পত্তির একমাত্র মালিক মাহিম শিকদার, আর তার মৃত্যুর পরে এসবের মালিক হবে তার একমাত্র কন্যা মেহুল শিকদার। আয়াত। আয়াতের কথায় সবার মাথায় বজ্রপাত হলো, বিশেষ করে মেহুলের। আয়াত কি সব বলছে, ওর বাবা মাহিম শিকদার কেন হবে, সেই বাকি।
ছুটে আয়াতের কাছে চলে আসলো সে। আপনার মাথা ঠিক আছে আয়াত, কি সব বলছেন আপনি? আমার বাবা তো, উনি অন্য কেউ কিভাবে হবে? মা কিছু বলছো না কেন? মেহুল। মেহুলের মা মুখে আঁচল দিয়ে কান্না করে যাচ্ছে। আজ তাহলে কিছু কথা আমি ক্লিয়ার করি, কি বলেন মিস্টার শিকদার? আমার দাদির দুই ছেলে, বড় ছেলে মাহিম শিকদার আর ছোট ছেলে আসিম শিকদার, মানে আমার জন্মদাতা। মাহিম শিকদার ছিলেন খুব সৎ আর নিষ্ঠাবান একজন ব্যক্তি, এই জন্য দাদা আর দাদুর কাছে সবসময় বড় আম্মু প্রায়োরিটি বেশি পেতেন। মিস্টার শিকদার ছিলেন অহংকারী, লোভী, সে অসৎ মানুষের সাথে বেশি চলাচল করতেন। বড় আব্বুর সাথে বড় আম্মু মানে মেহুলের মায়ের বিয়ে হয়, এরপর বড় আব্বু তার বন্ধু মানে মীরার আব্বুর বোনকে আমার মাকে বিয়ে দেন মিস্টার শিকদারের কাছে। মিস্টার শিকদার বরাবরই নারী বলতেও মায়ের ঘৃণা লাগছে, যাই হোক তার চরিত্র ভালো ছিল না, সে সবসময় আমার মাকে মারত। আমাদের তখন যৌথ পরিবার ছিল, এভাবে অনেক বছর কেটে যায় আমাদের ব্যবসা। বড় আব্বু খুব ভালোভাবে সামলাচ্ছিল। আমার বয়স তখন 12 বছর আর আইজানের 10, মেহুলের 3 বছর। মীরার আব্বা বড় আম্মুর প্রতি নজর ছিল প্রথম থেকেই, শুধু বড় আব্বুর জন্য সুযোগ পায় নাই। একদিন মিস্টার শিকদার মেহুলকে ছাদের কিনারে একদম রেখে এসে বড় আব্বুকে মিথ্যে বলে পাঠায়। যখন বড় আব্বু ছাদের কিনারে গিয়ে দাঁড়ায়, পিছ থেকে মিস্টার শিকদার ধাক্কা মেরে ফেলে দেয় বড় আব্বুকে, আর তা দেখে ফেলে মীরার আব্বু। যখন সবাই খবর পায় তখন ছুটে চলে যায় ওখানে, আর দোষ পড়ে মেহুলকে আনতে গিয়েছিল। আচমকা মেহুলে পড়ে যেতে নিলে ওকে বাঁচাতে গিয়ে বড় আব্বু পড়ে যায়। 3 বছরের বাচ্চার ওপর এমন ঘৃণ্য আচরণ, সবাই দোষ দিয়ে দেয় মেহুলকে, সে অলক্ষী উপাধি পায়। বড় আব্বুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো সম্ভব হয়নি, যুগের ডাক্তার তা বলছেন। বড় আব্বুকে হারানোর পর সবাই এই ছোট মেয়েটাকে অবহেলা করতে শুরু করে, বিশেষ করে বড় আম্মু মেহুলকে দু চোখে দেখতে পারতেন না। এর কিছুদিন পর মিস্টার শিকদার আম্মুর ব্রেইন ওয়াশ করে তার ভাইয়ের সাথে বড় আম্মুর বিয়ে দিয়ে দেন। মেহুলের উছিলায় সে বাবা পাবে, অথচ মেয়েটাকে কেউ দেখতে পারত না। দাদু আর আমি যতটুকু পারতাম ওকে আগলে রাখতাম। তার বছর খানিক পরে মেয়েরা হয়। আমি কি ভুল কিছু বলছি মামা আর মিস্টার শিকদার? আয়াত। আয়াত এত কিছু কিভাবে জানলো? ঘামছে বাবা আর মিস্টার শিকদার একদম স্বাভাবিক আছে। আয়াতের মুখে এসব শুনে মেহুল এক ঘোরের মধ্যে আছে। যাকে বাবা জানতো সে তার বাবা না, আর যে তার বাবা তাকে তার ইচ্ছাচা মেরে ফেলছে। ফ্লোরের উপর বসে পড়ে সে ফুপু মুখে আঁচল দিয়ে কান্না করছে। আর মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, তার বিশ্বাস হচ্ছে এত কিছু আরো বাকি আছে। মিস্টার শিকদার, আপনার পাপের বোঝা তো বেড়েই চলেছে দিনকে দিন, তাই নয় কি? এরপর যখন জানলেন আমি মেহুলকে ভালোবাসি তখন আবার আপনার ষড়যন্ত্র শুরু হলো। এক মেয়েকে দিয়ে মেহুলকে আমার নামে ভুল বুঝিয়ে আমাদের আলাদা করে দিলেন। আমি রাগে দেশ ছাড়লাম আর আমার মাকে দিয়ে মেয়েটার উপর অত্যাচার শুরু করলেন। আর মা যার সম্পত্তির উপর আয়েশ করে খেলে তাকেই কাজের মেয়ে বানিয়ে কিভাবে এত অত্যাচার করলে? আমার মা বাবা কেন এতটা ঘৃণিত? আয়াত। আয়াতের চোখের কোণে পানি চিকচিক করছে। ছেলেদের শক্ত থাকতে হয়, তাই হয়তো সে এত শক্ত। আমাকে কি শাস্তি দিবে তুমি আয়াত? পারবে? হ্যাঁ, সবাই ভেতরে আসো তো তাড়াতাড়ি। মিস্টার শিকদার। মিস্টার শিকদারের এক ডাকে অনেক মানুষ চলে আসলো, সবার হাতে পিস্তল। আয়াত আমাকে উঠিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছিল। মিস্টার শিকদার কাউকে বুঝে উঠতে দেওয়ার আগে আমার দিকে গুলি ছুড়লেন। আম্মু আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ফলে পরপর 3টা গুলি আম্মুর বুকে এসে লাগলো। আম্মু ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। আইজান এসে মিস্টার শিকদারের হাত থেকে পিস্তল কেড়ে নিল। আর আইজানের ইশারায় সব গার্ড মিস্টার শিকদার আর বাবার দিকে বন্দুক তাক করলো। এবার মিস্টার শিকদার ভয় পাচ্ছে। আয়াত নিজের পকেট থেকে পিস্তল বের করে পাল্টা গুলি ছুড়ল। আয়াতের গুলিতে নিস্তেজ হয়ে পড়ে রইল মিস্টার শিকদার। গুলিটা একদম মাথার মধ্যে লেগেছে। পরিবেশ থমথমে হয়ে আছে। মীরা আম্মুকে চেপে ধরে কাঁদছে। মেহুল পাথর হয়ে বসে আছে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি অনেক অন্যায় করেছি তোর প্রতি, আল্লাহ আমাকে মাফ করবে না। আম্মু। আম্মু, তোমার কিচ্ছু হবে না, এসব বলে না। আয়াত গাড়ি বের করেন, আম্মুকে হাসপাতালে নিতে হবে প্লিজ। মেহুল। আমাকে হাসপাতালে নিলে কিছু হবে না, আমি জানি আমার সময় শেষ। আম্মু। তখন কেউ এসে পাশে বসলো। তাকিয়ে দেখলাম একজন লোক আমি চিনি না, অথচ আম্মু চিনতে পেরেছে। লোকটার হাত আম্মু ধরে বলল,
মাহিম, তুমি বেঁচে আছো? তাহলে এতদিন কেন আসো নাই? আজ আমার শেষ সময় এলে। আম্মু। হ্যাঁ, সেই অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয়, মাহিম শিকদার। হসপিটালে যাওয়ার পর যখন ডক্টর অপারেশন করবে তখন মিস্টার শিকদার ডাক্তারকে অফার করে তাকে মেরে ফেলার জন্য। ডাক্তার ছিলেন মাহিম শিকদারের বন্ধু, সব বুঝতে পেরে লন্ডন পাঠিয়ে দেয় তাকে আর তার আপ চিকিৎসা করাই। মাহিম শিকদার দীর্ঘ কয়েক বছর কোমায় ছিলেন। দেশে ফিরে সব জিনিসে আশ্চর্য হয়ে যায় যখন শুনে তার স্ত্রী বিয়ে করছে, সেই ঘরে সন্তান আছে। আয়াত ওর বড় আব্বুকে দেখে চিনি। এরপর শুরু হয় তাদের একসাথে চলা। এর কিছু বছর পর আইজানকে সব জানায়। এক ঝড় দুনিয়া তছনছ করে দিল। সেই ঘটনার রাত পেরিয়ে গেল 5-6 বছর। সেই দিন মেহুলের মা মারা যায়। সব প্রমাণের সাপেক্ষে মীরার বাবা এবং ফুপিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আয়াত, আইজান, মেহুল, মীরা আর ওদের দাদু বাবাকে নিয়ে লন্ডনে সেটেল হয়ে যায়। এখন খুব সুখে আছে মেহুল। আয়াতে মেহুলের 3 বছরের একটা ছেলে মাইজান শিকদার। আইজান আর মীরার 3 মাসের মেয়ে আয়না শিকদার। এদের নিয়েই খুব শান্তিতে দিন কাটছে তাদের। দোয়া করবেন তাদের জন্য। সমাপ্ত।